হ্যাঁ, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যারা আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছেন সবাইকে ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন ভাইয়া? একটু আমাকে কমেন্টে জানাবেন তো যারা ক্লাসে যুক্ত হয়েছেন সবাই ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। সরি, চ্যাপ্টার 5-6 লিখে ফেলেছি। হ্যাঁ, চ্যাপ্টার 4-6 হবে, একটু এডিট করে দিই, দাঁড়ান। এই আইডি থেকে তো এডিট করতে পারবো না। হ্যাঁ, চ্যাপ্টার 4-6। ওকে, আচ্ছা, যারা আমরা ক্লাসে যুক্ত হয়েছি তারা কি সবাই ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছি? একটু বলেন তো দেখি। দেখি সবার শুনতে চাই একটু। সাউন্ড অ্যান্ড এভরিথিং ক্লিয়ার আছে? একটু বলেন তো। মানে 8টা বেজেছে আর ইলেকট্রিসিটি চলে গেছে। ইলেকট্রিসিটির এত পরিমাণ প্রবলেম, ইলেকট্রিসিটি চলে গেছে, এটা আমার কিন্তু ব্যাকআপ পাওয়ার সাপ্লাই চলছে, বুঝছেন? তো দেখি কতদূর ক্লাস নিতে পারি। তো আজকের ক্লাসটা একটু আমরা 2টা চ্যাপ্টার যেহেতু সলভ করব, স্বাভাবিকভাবে চ্যাপ্টারটা একটু বেশি বড় হবে। হ্যাঁ, তো সাউন্ড ক্লিয়ার আছে তাই না ভাইয়া? আচ্ছা, সাউন্ড যেহেতু ক্লিয়ার আছে, আজকে আমরা 2টা চ্যাপ্টার করব। সেটা হচ্ছে চ্যাপ্টার কত? চ্যাপ্টার হচ্ছে 4 এবং চ্যাপ্টার 6, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির মূলধন এবং সেই সাথে সাথে অনুপাত বিশ্লেষণ। এই 2টা চ্যাপ্টার আমরা আজকে সলভ করব। ওকে ভাইয়া? তো সাউন্ড যেহেতু ক্লিয়ার আছে, আমরা বেশি কথা না বলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমরা এমসিকিউ গুলো এমন করে সলভ করব যে শুধুমাত্র একটা এমসিকিউ আসছে, ওই এমসিকিউটা সলভ করে বসে থাকবো না। ওই এমসিকিউ রিলেটেড আমাদের যত প্রকার প্রশ্ন আসতে পারে, বিস্তারিত আলোচনা আছে গুরুত্বপূর্ণ, সবকিছু আমরা শিখব। তো ক্লাসটা যদি আমরা মনোযোগ দিয়ে করতে পারি, আমাদের 2টা কাজ হবে। আমাদের যদি পড়া থাকে জিনিসগুলো সুন্দর করে ক্লাসের মাধ্যমে রিভিশন হয়ে যাবে, আর নতুন কিছু তো অবশ্যই জানবো। আর যারা এখনো এমসিকিউ এ হাত দিইনি আমরা, তাদেরও সুন্দর করে শেখা হয়ে যাবে। তো সেই কারণে ক্লাসটা করা কিন্তু ভাইয়া জরুরি। ওকে, তাহলে সাউন্ড অ্যান্ড এভরিথিং পারফেক্ট আছে না? কিন্তু উপস্থিতির হার এত কম কেন? যদি এত কম উপস্থিতি থাকে, তাহলে আমি সেদিন তো বললাম যে আপনাদের লাইভ নিব না রেকর্ড দিব। যদি উপস্থিতি আমি এত কম দেখি তাহলে কিন্তু রেকর্ড ক্লাস দিব, লাইভ ক্লাস কষ্ট করে নিব না। হ্যাঁ, লাইভ ক্লাস নেওয়া কষ্টকর, ঠিক আছে? আপনাদের নির্দিষ্ট টাইম মেনটেন করে ক্লাসে উপস্থিত হয়ে, যেমন এখন ইলেকট্রিসিটি নাই, রুমে এসি চালাইতে পারছি না, রুমে ফ্যান চালাইতে পারছি না, তীব্র গরম, তো এর মধ্যেও লাইভ ক্লাস নিচ্ছি কেন? কারণ আপনাদের জন্য। কিন্তু আপনারা যদি ক্লাস না করেন তাহলে তো ঝামেলা, ঠিক আছে? আপনারা যদি ক্লাস না করেন তাহলে তো ঝামেলা। তাহলে আমরা প্রথমে কোন ক্লাসটা করব বলেন তো? আচ্ছা, প্রথমে আমরা চ্যাপ্টার 6 করি, ঠিক আছে? আর্থিক বিবরণী বিশ্লেষণ, বা যেটাকে আমরা অনুপাত বিশ্লেষণ নামে ডাকি, ঠিক আছে? এই চ্যাপ্টারটা আজকে আমরা আগে সলভ করব। তারপর আমরা করব হচ্ছে চ্যাপ্টার 4। তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করি, ঠিক আছে? দেখি আমরা তাহলে প্রথমে আমরা চ্যাপ্টার 6 করি। যান, আগে 6 তারপরে 4 করব। ওকে, আসেন। আচ্ছা, ক্লাসে কি আসবেন না সবাই, না কি অবস্থা বলেন? প্রচন্ড গরম, বুঝছেন? ইলেকট্রিসিটি নাই, এসিও চালাইতে পারছি না, গরমের ভেতরে ক্লাস নিতে হচ্ছে। আচ্ছা, তাহলে দেখি আর্থিক বিবরণী বিশ্লেষণের আমাদের কি এমসিকিউ আছে। দেখেন, প্রথমে যে এমসিকিউটা আমাদের বলেছে সেটা কি? আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্য কি? ঠিক আছে, আর্থিক বিবরণী বিশ্লেষণ আমরা কেন করব? মেনলি আর্থিক বিবরণী, আর্থিক অবস্থা মানে সরি আর্থিক বিবরণী বিশ্লেষণ মেনলি আমরা করে থাকি 4টা কারণে। কি কি 4টা কারণে? একটা হচ্ছে কারবারের দক্ষতা যাচাই করার জন্য, ঠিক আছে? কারবারের দক্ষতা যাচাই করার জন্য আমরা বেশ কিছু অনুপাত করি। আপনারা নাম শুনেছেন না? দেনাদার আবর্তন অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত। এই যে আবর্তন যে অনুপাতগুলো আছে, এগুলো দিয়ে আমরা কারবারের দক্ষতা যাচাই করতে পারি, ঠিক আছে? ব্যবসায়ের মুনাফা অর্জন ক্ষমতা যাচাই, ব্যবসার মুনাফা অর্জন ক্ষমতা আমরা অনুপাত বিশ্লেষণের মাধ্যমে করতে পারি। আপনারা জানেন মোট লাভ অনুপাত আছে, নেট লাভ অনুপাত আছে না? এগুলো যদি ব্যবসায়ের কি করা যায়? ব্যবসায়ের মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করা যায়। তারল্য ক্ষমতা যাচাই করতে পারি আমরা কি দিয়ে? তারল্য অনুপাত দিয়ে। মেনলি আমরা 4টা উদ্দেশ্যে আর্থিক বিবরণী বিশ্লেষণ করে থাকি। কয়টা উদ্দেশ্যে? 4টি উদ্দেশ্যে। আরেকটা কি? আরেকটা হচ্ছে এই 3টার পাশাপাশি, সেটা হচ্ছে ব্যবসায়ের স্বচ্ছতা যাচাইয়ের জন্য। কি বলেছি? ব্যবসায়ের স্বচ্ছতা, হ্যাঁ, আর্থিক সচ্ছলতা, হ্যাঁ, এটাকে আমরা বলবো আর্থিক সচ্ছলতা যাচাই করা। হ্যাঁ, ব্যবসায়ের আর্থিক সচ্ছলতা যাচাই করা। আমাদের মেনলি আর্থিক বিবরণী বিশ্লেষণের ভেতরে 4টা জিনিস আমরা যাচাই করি। কি কি?
একটা হচ্ছে ব্যবস্থাপনার দক্ষতা, মুনাফা অর্জন ক্ষমতা, তারল্য ক্ষমতা আর ব্যবসায়ের আর্থিক সচ্ছলতা যাচাই ক্ষমতা। এই চারটা জিনিস আমরা মূলত আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে করে থাকি। তাহলে এখানে 4 নাম্বারটা নাই, আমাদের সমস্যা নাই, কিন্তু 1 2 3 যেহেতু আছে, তার মানে এখানে উত্তর হবে 1 2 3। বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। নেক্সটে যাই আমরা। 2 নম্বরে যে প্রশ্নটা বলেছে আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল কয়টি? ভাইয়া, আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল হচ্ছে 3টি। কয়টি? 3টি। কি কি ভাইয়া? নাম্বার 1 হচ্ছে উলম্ব বিশ্লেষণ। কি বলেছি? উলম্ব বিশ্লেষণ। উলম্ব মানে কি বলেন তো ভাইয়া? উলম্ব মানে হচ্ছে লম্বালম্বি। হ্যাঁ, তথ্যগুলোকে লম্বালম্বি ভাবে সাজিয়ে যদি বিশ্লেষণ করি তার নাম উলম্ব বিশ্লেষণ বলি। নাম্বার টু হচ্ছে আনুভূমিক বিশ্লেষণ। কি বলেছি? আনুভূমিক বিশ্লেষণ। আনুভূমিক বিশ্লেষণ কি কথা? আনুভূমিক বিশ্লেষণ মানে হচ্ছে পাশাপাশি সাজিয়ে, এই যে ভূমির সাথে টাচ করে পাশাপাশি সাজিয়ে বিশ্লেষণ করলে তার নাম আনুভূমিক বিশ্লেষণ। আর নাম্বার 3 হচ্ছে ভাইয়া অনুপাত বিশ্লেষণ। নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে অনুপাত বিশ্লেষণ। তো এই 3 প্রকার আর্থিক বিবরণী বিশ্লেষণের মধ্যে আমাদের সিলেবাসে শুধুমাত্র অনুপাত বিশ্লেষণটা পড়তে হয়, আর এই 2 বিশ্লেষণ আমরা সামনে যখন ইউনিভার্সিটিতে পড়বো তখন পড়তে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমাদের প্রশ্ন আসছে আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল কত প্রকার? উত্তর 3 প্রকার। এখন কোন 3 প্রকার সেটাও আমরা শিখলাম। কেন? কারণ বহুপদী প্রশ্নে আমাদের চলে আসতে পারে কোন 3 প্রকার। তো আমরা যদি এটা না পড়তাম তাহলে কি পারতাম না। ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা পরেরটাই যাই। পরে বলছে অনুপাত হলো দুটি রাশির কি বলেন তো? অনুপাত হলো দুটি রাশির ভাগফল। কি মনে রাখতে হবে? অনুপাত হচ্ছে দুটি রাশির বা দুটি বিষয়ের মধ্যে ভাগফল দ্বারা প্রকাশিত হয়। আমরা দেখেছি না, আমরা যত প্রকার অনুপাত করি আমরা কি দেখেছি বলেন তো? ধরেন চলতি অনুপাত, আপনাকে বলেছে কি চলতি অনুপাত। তো এই চলতি অনুপাত আমরা কি করে নির্ণয় করি বলেন তো? ওপরে থাকে চলতি সম্পদ, এই চলতি সম্পদকে আমরা চলতি দায় দিয়ে ভাগ করে দিই, তাই না ভাইয়া? তো সেই কারণে আমরা বলছি অনুপাত হলো দুটি রাশির মধ্যে ভাগফল দ্বারা প্রকাশিত হয়। ওকে, এরপরে আসি। আমরা দেখতে পাচ্ছি কি বলেছে, চলতি সম্পত্তির পরিমাণ কত। এগুলো সবই বোর্ডে আসার মতো প্রশ্ন এবং বোর্ডে বারবার আসে ইম্পর্টেন্ট প্রশ্ন। তা আমাদেরকে চিন্তা হবে যে এর মধ্যে চলতি সম্পত্তি কি কি আছে। আমরা দেখি তো, আমরা জানি দেনাদার একটি কি? দেনাদার একটি চলতি সম্পদ, তাহলে 25,000 টাকা। অগ্রিম খরচ এটি একটি চলতি সম্পদ, আমরা জানি অগ্রিম ব্যয় চলতি সম্পদ, তাহলে কত হলো? 35,000 টাকা হইলো। দেখেন, ব্যাংক উদ্বৃত্ত, কিন্তু কোন উদ্বৃত্ত? ক্রেডিট উদ্বৃত্ত। ভাইয়া আপনি একটা জিনিস মনে রাখবেন, ব্যাংক হচ্ছে এমন একটি হিসাব যেটি ডেবিট এবং ক্রেডিট উভয় উদ্বৃত্ত বা জের প্রকাশ করতে পারে। ব্যাংক যখন ক্রেডিট জের প্রকাশ করে তখন তাকে চলতি দায় বলে। কি বলে? চলতি দায় বলে। আর ব্যাংক যখন ডেবিট জের প্রকাশ করে তখন তাকে চলতি সম্পদ বলে। এই ব্যাংক উদ্বৃত্ত আপনাকে যখন বলবে ডেবিট মানে সম্পদ, তখন সেটি হতো চলতি সম্পদ। মনে থাকবে? তো অনেক ছেলে মেয়ে গাধামো করবে, এখানে ব্যাংক উদ্বৃত্ত দেখে তারা মনে করবে ব্যাংক উদ্বৃত্ত মানে তো ব্যাংক জমা, তাদেরকে চলতি সম্পদের মধ্যে ধরে নিবে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? ব্যাংক উদ্বৃত্ত যেহেতু ক্রেডিট বলে দিচ্ছে, দ্যাট মিনস এটি চলতি দায়, তাহলে এটা আসবে না সম্পদে। স্থায়ী সম্পদ কি আসবে? আমাকে তো চলতি সম্পদ নির্ণয় করতে বলেছে, আর সমাপনী মজুরটা আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 25 আর 10 কত? 35, 35 আর 8 43,000 টাকা। এই 43,000 টাকাই হচ্ছে আমার কি? চলতি সম্পদের পরিমাণ। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই বুঝতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা 3 নাম্বারটা ডান করলাম। পরে যাই 5 নাম্বার। 5-এ বলেছে চলতি মূলধনের পরিমাণ কত। ভাইয়া একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, এই চলতি মূলধনের আরেকটি নাম হচ্ছে কার্যকরী মূলধন। ঠিক আছে? চলতি মূলধনের আরেকটি নাম হচ্ছে কার্যকরী মূলধন। ওকে, ইংরেজি নামটাও আমরা একটু মনে রাখবো। ইংরেজিতে একে বলে ওয়ার্কিং ক্যাপিটাল। কি বলে? ইংরেজিতে বলে ওয়ার্কিং ক্যাপিটাল। মনে থাকবে? তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম চলতি মূলধনের আরেকটি নাম কার্যকরী মূলধন, ইংরেজিতে আবার একে ওয়ার্কিং ক্যাপিটাল বলে। পরীক্ষায় চলে আসতে পারে যে ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করো, তাই না? তাহলে চলতি মূলধনের সূত্রটা কি? আমরা কি জানি বলেন তো? আমরা জানি হচ্ছে চলতি মূলধন সমান কি বলেন তো? চলতি মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এটা জানি না? এটা হচ্ছে চলতি মূলধনের সূত্র। তাহলে এখান থেকে আমরা দেখি যে আমাদের চলতি সম্পদ কত। উদ্দীপক যেহেতু একই, আমরা উদ্দীপকে দেখেছি আমাদের চলতি সম্পদ ছিল 43,000 টাকা,
যেটা আগের প্রশ্নে নির্ণয় করেছি, মাইনাস চলতি দায়। ভাইয়া এখানে চলতি দায় কি আছে দেখি তো আমরা। এখানে চলতি দায় জাস্ট একটা জিনিসই আছে, সেটা হচ্ছে ব্যাংকের ক্রেডিট উদ্বৃত্ত কত, 5,000 টাকা, একটাই আছে দেখেন, আর কিছু নাই। তাহলে মাইনাস 5,000, তাহলে করলে কত হবে, করলে এখানে আমরা পাচ্ছি 38,000 টাকা, রাইট। তাহলে এই 38,000 টাকাকে আমরা কি বলবো, এটাই হচ্ছে আমাদের চলতি মূলধনের পরিমাণ। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বোঝা যাচ্ছে সবাই? একটু কমেন্ট করি, কয়জন আছি ক্লাসে আমরা? 14 জন। দেখেন এই যে ভাইয়া আপনারা আদর্শ মানগুলো পড়বেন সবাই, আপনারা একটু আদর্শ মানগুলো আপনাদেরকে পড়তে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কোন আদর্শ মানগুলো পড়বো? বোর্ড পরীক্ষায় একটি আদর্শ মান আপনার পরীক্ষায় আসবে। কোন কোন আদর্শ মান পড়বো? যেমন দেখেন এখানে আসছে চলতি অনুপাতের আদর্শ মান কত। আমরা জানি চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1। এটার সাথে সাথে আর কোন কোন আদর্শ মান আপনারা পড়বেন আমি বলে দিই, একটু সুন্দর করে নোট করে নিতে হবে, লেখাই থাকবে, এটা পেয়ে যাবেন। সেটা তো চলতি অনুপাত হলো না। এরপরে ত্বরিত অনুপাতের আদর্শ মান পড়বেন আপনারা। ত্বরিত অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1, তাই না ভাইয়া? এটা আপনাকে পড়তে হবে। এরপরে আপনারা কার্যকরী মূলধন অনুপাত বা চলতি মূলধন অনুপাত, এটার আদর্শ মান পড়বেন। এটারও আদর্শ মান হচ্ছে 1:1। তাহলে কয়টা আদর্শ মান হইলো আমাদের বলেন তো? এরপরে আমরা পড়ব মোট লাভ অনুপাত আছে না, এই মোট লাভ অনুপাতের আদর্শ মান আমাকে পড়তে হবে। আর কি পড়বো আমরা? নিট লাভ অনুপাতের আদর্শ মানটা আমরা একটু দেখে নিব। হ্যাঁ, এই কয়টা আমরা একটু কষ্ট করে আদর্শ মানগুলো যদি আমরা দেখি তাহলে ভালো হবে। সেই সাথে সাথে মজুদ আবর্তন অনুপাতটাও দেখতে পারেন, তবে উপরে যে চারটা লিখলাম এগুলো বেশি আসে। হ্যাঁ, এই আদর্শ মানগুলো আমরা একটু সুন্দর করে দেখে নিব, ঠিক আছে? এই আদর্শ মানগুলো আমরা একটু দেখে নিব সবাই। ক্লিয়ার? এরপরে যাই। এরপরে আমাদের বলছে নিচের অনুপাতগুলোর মধ্যে তারল্য অনুপাতগুলো কি কি? কি অনুপাত বলেছে? তারল্য অনুপাত। ভাইয়া আমরা জানি তারল্য অনুপাত হচ্ছে 3 প্রকার। তারল্য অনুপাত কয় প্রকার? তারল্য অনুপাত হচ্ছে 3 প্রকার। কি কি তারল্য অনুপাত 3 প্রকার বলেন তো? তারল্য অনুপাত 3 প্রকার হচ্ছে, একটা চলতি অনুপাত, একটা হচ্ছে অ্যাসিড টেস্ট অনুপাত। ভাইয়া অ্যাসিড টেস্ট অনুপাতের আরেকটা নাম কি? অ্যাসিড টেস্ট অনুপাতের আরেকটা নাম হচ্ছে ত্বরিত অনুপাত। হ্যাঁ, এই ত্বরিত অনুপাতকে আমরা কি বলি? অ্যাসিড টেস্ট অনুপাত বলি, রাইট। আর আরেকটা অনুপাত আছে, এটাও আছে, এটাও আছে, আর 3 নাম্বার যে অনুপাত আছে সেটা হচ্ছে আমাদের চলতি মূলধন অনুপাত। কি বলেছি ভাইয়া? চলতি মূলধন অনুপাত, ঠিক আছে? এই তিনটাই হচ্ছে আমাদের তারল্য অনুপাতের ভেতরে পড়ে। মজুদ আবর্তন অনুপাত, আবর্তন আছে না, তাহলে এই আবর্তন থাকা মানে এটি তারল্য অনুপাতের ভেতরে পড়বে না, ঠিক আছে? এটাকে আমরা আবর্তন যার সাথে থাকে তাকে আমরা বলবো কার্যকারিতার অনুপাত। কিসের অনুপাত এটা? কার্যকারিতা বা কর্মতৎপরতার অনুপাত। মনে থাকবে? মনে থাকবে, কার্যকারিতা বা কর্মতৎপরতার অনুপাত। তাহলে এটা হবে না, উত্তর হবে 1 ও 2। তাহলে এটা আমাদের উত্তর পেলাম কত? 1 এবং 2, ঠিক আছে? এরপরে আসি আমরা, আমাদের বলেছে ত্বরিত অনুপাত কত। আমাদের কি ত্বরিত অনুপাতের সূত্রটা জানা আছে? একটু বলি তো, আমরা কি জানি ত্বরিত অনুপাতের সূত্র কি হয়? কে বলতে পারে? ত্বরিত অনুপাত, রাইট। তাহলে ত্বরিত অনুপাত মানে, যেহেতু ত্বরিত অনুপাত, উপরে থাকবে ত্বরিত সম্পদ। কে থাকবে? ত্বরিত সম্পদ। আর নিচে কে থাকবে? নিচে থাকবে হচ্ছে চলতি দায়। ওকে, এখন ত্বরিত সম্পদ কিভাবে নির্ণয় করে? ত্বরিত সম্পদ মানে সকল চলতি সম্পদ, কিন্তু অগ্রিম খরচ এবং সমাপনী মজুদ বাদ দিয়ে, তাই না ভাইয়া? তাহলে আমরা একটু পড়ি তো কি বলছে এখানে। স্থায়ী সম্পদ এটা আসবে না। চলতি সম্পদ কত? 24 লাখ টাকা, ভালো কথা। চলতি দায় কত? চলতি দায় হচ্ছে 10 লাখ টাকা। মজুদ পণ্য 2 লাখ টাকা, যা চলতি সম্পদের অন্তর্ভুক্ত। আমরা কি জানি? আমরা জানি মজুদ পণ্য কি হয় না, ত্বরিত অনুপাতের ভেতরে আসে না। সরি, ত্বরিত সম্পদ নির্ণয়ে আসে না। ত্বরিত সম্পদ নির্ণয়ে দুইটা জিনিস আসে না, একটা হচ্ছে মজুদ পণ্য, আরেকটা কি বলেন তো? আরেকটা হচ্ছে
হ্যাঁ, কারেন্ট চলে গেছিল, বোর্ড বন্ধ হয়ে গেছে তার কারণে, হ্যাঁ, এবং নেটও চলে গেছে, বুঝছেন। মানে আমরা এমন এক দেশে বসবাস করি, মানে আমাদের সমস্যার শেষ নাই, বুঝছেন। আচ্ছা, সবাই আসছি ক্লাসে? আচ্ছা, হ্যাঁ, অফ হয়ে গেছে কেন? ইলেকট্রিসিটি চলে গেছে, ছিল না তো। ইলেকট্রিসিটি আসলো, এসে একটু উপকার করলো, করে আবার চলে গেল। তো ইলেকট্রিসিটি চলে যাওয়ার ফলে রাউটার বন্ধ হয়ে গেছে, দেন বোর্ডও বন্ধ হয়ে গেছে, এই কারণে লাইটটা কেটে গেছিল। বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, তাহলে আমরা একটু ক্লাসে চলে আসি ভাইয়া। যেটা বলছিলাম, এখন মনে হয় সবকিছু ঠিক আছে। আমরা যেটা বলেছিলাম, তড়িৎ অনুপাতের মধ্যে আমাদের কি আছে? তড়িৎ অনুপাতের ভেতরে আমাদের তড়িৎ সম্পদ আছে, তাই না? তো এই তড়িৎ সম্পদের ভেতরে কি কি যায়? তড়িৎ সম্পদের ভেতরে সকল চলতি সম্পদ যাবে, কিন্তু দুইটা জিনিস বাদে। একটা হচ্ছে মজুত পণ্য, আর একটা অগ্রিম খরচ বাদে, তাই না? তো আমাদের এখানে চলতি সম্পদ তারা লিখেছে 24 লাখ টাকা, এবং মজুত পণ্য বলেছে 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা কি বলেছে? চলতি সম্পদের অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি জানি? তড়িৎ সম্পদে মজুত পণ্য অন্তর্ভুক্ত থাকতে পারে না। তাহলে 24 লাখ থেকে 2 লাখ যখন বাদ দিব, তখন আমাদের তড়িৎ সম্পদ হবে 22 লাখ টাকা, তাই না ভাইয়া? কত হবে? 22 লাখ টাকা হবে। ওকে। আর এদিকে আমার চলতি দায় দেয়া আছে কত টাকা? 10 লাখ টাকা। ঠিক আছে। এখন আমি যখন এটা কাটাকাটি করব, তখন কত আসবে জানেন? এটা কাটাকাটি করলে আসবে 2.2 অনুপাত 1। এটা 2.2 অনুপাত 1 আসবে আমাদের উত্তর, যেটা আমরা দেখতে পাচ্ছি গ নম্বরে আছে। এটা কি বুঝতে পেরেছি আমরা? এই তড়িৎ অনুপাত পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই তড়িৎ অনুপাত আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা ছেলে মেয়ে সবচেয়ে বেশি ভুল করে, এবং এটা পরীক্ষায় আসতে পারে। ক্লিয়ার সবাই? আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া তড়িৎ অনুপাতটা? এই তড়িৎ অনুপাত কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি যে ইম্পর্টেন্ট দিয়ে দিলাম, এটা আমাদেরকে সুন্দর করে দেখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা তড়িৎ অনুপাত বুঝতে পেরেছি। নেক্সটে যাই, আমরা দেখি। নেক্সটে আমাদের কি বলছে দেখি। বলছে প্রতিষ্ঠানের তাৎক্ষণিক ঋণ পরিশোধ ক্ষমতা জানা যায়। দেখেন ভাইয়া, এখানে একটা ওয়ার্ড উচ্চারণ করেছে, তাৎক্ষণিক। হ্যাঁ, যখন আপনাকে বলবে একটি প্রতিষ্ঠানের তাৎক্ষণিক ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করব কি দিয়ে? ঠিক আছে, তাৎক্ষণিক এই ওয়ার্ডটা যদি আপনি দেখেন, তাহলে আপনার উত্তর হবে তড়িৎ অনুপাত দিয়ে। কি অনুপাত দিয়ে? তড়িৎ অনুপাত দিয়ে। মনে থাকবে, তাৎক্ষণিক মানে কি? সাথে সাথে, এখনই যে আমি দায় পরিশোধ করতে পারবো কিনা সেই ক্ষমতা, অর্থাৎ তাৎক্ষণিক ঋণ পরিশোধ ক্ষমতা থাকলে আমার উত্তর হবে তড়িৎ অনুপাত। মনে থাকবে। আর যদি তাৎক্ষণিক কথাটা না বলে আপনাকে যদি শুধু এটা বলতো যে একটি প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধ ক্ষমতা, কি বলেছে? চলতি দায়, অথবা আমরা এই চলতি দায়কে বলি স্বল্প মেয়াদী দায়। কি বলি? চলতি দায় অথবা স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা। তখন উত্তর কি হবে জানেন আপনারা? এটাও পরীক্ষায় আসে আমাদের। পরিশোধ ক্ষমতা যাচাই হয় কি দিয়ে? তখন উত্তর হবে ভাইয়া চলতি অনুপাত দিয়ে। মনে থাকবে, তখন উত্তর হবে কি? তখন উত্তর হবে চলতি অনুপাত। ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার ভাইয়া? তাহলে এখানে দুইটা জিনিস আমাদেরকে নলেজে রাখতে হবে। যখন তাৎক্ষণিক কথাটা বলবে, ততে তাৎক্ষণিক ততে তড়িৎ, তাই না? তাৎক্ষণিক কথাটা বললে উত্তর হবে তড়িৎ অনুপাত। আর তাৎক্ষণিক না বলে যদি বলে চলতি দায় বা স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা আমরা কি দিয়ে যাচাই করব, তাহলে উত্তর হবে চলতি অনুপাত। ওকে। আবার আরেকটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, এখানে আপনাকে কি বলবে জানেন? এখানে আপনাকে বলবে দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা। কি বলবে? দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা। ওকে। অথবা আপনাকে বলবে দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা। এই কথাটা যদি বলা থাকে, তাহলে উত্তর হবে সচ্ছলতার অনুপাত। কি উত্তর হবে? আপনার উত্তর হবে তখন সচ্ছলতার অনুপাত দিয়ে আমরা যাচাই করব। তাহলে এই তিনটা জিনিস আমাদের পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট। আমরা ভুল করি, একটা তাৎক্ষণিক, একটা চলতি দায়, একটা দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী হলে সচ্ছলতা, চলতি হলে চলতি অনুপাত, তাৎক্ষণিক হইলে তড়িৎ অনুপাত। মনে থাকবে সবার? মনে থাকবে? বলেন। পরে যাই আমরা। পরে বলছে তড়িৎ সম্পদ হলো কি? আমরা জানি তড়িৎ সম্পদ মানে সকল চলতি সম্পদ, কিন্তু দুইটা জিনিস বাদে, অগ্রিম খরচ এবং সমাপনী মজুদ বাদে। তাহলে সকল চলতি সম্পদের ভেতরে প্রাপ্য হিসাব পড়ে, ব্যাংক জমা পড়ে, কিন্তু দুইটা জিনিস বাদে, একটা মজুদ পণ্য আর একটা কি? অগ্রিম খরচ। তাহলে মজুদ পণ্যটা উত্তর হবে না, তাহলে উত্তর হবে 1 ও 2। উত্তর হবে কি? উত্তর হবে 1 ও 2। ক্লিয়ার?
পরে যাই, পরে বলছে কার্যকরী মূলধন বলতে কি বোঝায়? কার্যকরী মূলধনের আরেকটা নাম হচ্ছে চলতি মূলধন, তাই না? কার্যকরী মূলধনের আরেকটা নাম কি? চলতি মূলধন। তাহলে চলতি মূলধন বলতে আমরা কি বুঝি? চলতি মূলধন বলতে আমরা বুঝি চলতি সম্পদ মাইনাস চলতি দায়। ওকে, আচ্ছা, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিল অ্যাডমিশন টেস্ট। হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে প্রশ্নগুলো আসবে। দেখেন এগুলো কি করে নির্ণয় করে আমরা একটু শিখি। আপনাকে চলতি দায়ের টাকা দিয়ে দিয়েছে, চলতি অনুপাত দিয়ে দিয়েছে, তাই না? তো এই অঙ্কগুলো করা শুরু করতে হবে আমাকে অনুপাত দিয়ে। কি অনুপাত? চলতি অনুপাত। ভাইয়া বলেন তো, চলতি অনুপাতের ভেতরে কি থাকে? চলতি অনুপাতের সূত্রে থাকে চলতি সম্পদ ভাগ চলতি দায়, তাই না? তাহলে এই যে চলতি অনুপাতের দুইটা মান দেয়া আছে, একটা 3 আর একটা 1, তাই না? তার মানে এই 3 মানে হচ্ছে চলতি সম্পদ আর এই 1 মানে হচ্ছে চলতি দায়। এই জিনিসটা আমাকে আগে বুঝতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আমাকে আগে বুঝতে হবে। তাহলে প্রশ্ন অনুসারে আমার চলতি সম্পদ কত টাকা? প্রশ্ন অনুসারে চলতি সম্পদের মান হচ্ছে 3 আর চলতি দায়ের মান কত? চলতি দায়ের মান হচ্ছে 1। এতটুকু আপনাকে আগে নির্ণয় করে নিতে হবে। এবার আমাকে দেখতে হবে প্রশ্নে একটি টাকা দেয়া আছে। ভাইয়া দেখি তো প্রশ্নে কিসের টাকা দেয়া আছে? প্রশ্নে চলতি দায়ের টাকা দেয়া আছে। কত টাকা? 72,000 টাকা। তো এর ভেতরে কি চলতি দায় আছে? উত্তর হচ্ছে জি ভাইয়া আছে। চলতি দায় 1 সমান কত? এই চলতি দায় 1 সমান আমাকে বলেছে 72,000 টাকা। ঠিক আছে, ডান। এবার আমি কি করব জানেন? এই যে 72,000 টাকা, এটা চলতি দায়ের মান, একও হচ্ছে চলতি দায়ের মান। চলতি দায়কে চলতি দায় দিয়ে ভাগ দিব, অর্থাৎ যেটা সমান হবে সমানকে সমান দিয়ে ভাগ। 72,000কে ভাগ দিব 1 দিয়ে, গুণ দিব কি দিয়ে জানেন? প্রশ্নে বলেছে চলতি সম্পদ কত, প্রশ্নে যেটার মান চাইবে সেটা দিয়ে গুণ দিতে হবে। তাহলে চলতি সম্পদের মান কত? 3 না? তাহলে 3 দিয়ে আমি গুণ দিব। তাহলে 3/72 কত হয়? 3/72 হয় 2,16,000 টাকা, আমি যদি গুণ করতে না ভুল করি। তাহলে 2,16,000 টাকায় হচ্ছে আমার কি? আমার চলতি সম্পদের মান। আমি কি বোঝাতে পেরেছি? চলতি দায়, এটার অনুপাতের মান হচ্ছে 1। 1 সমান আমাকে বলেছে 72,000 টাকা। একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ দিব। প্রশ্নে যেটার মান জানতে চাবে, কিসের মান জানতে চেয়েছে? চলতি সম্পদের মান। যেটার মান জানতে চাবে সেটা দিয়ে গুণ দিব। চলতি সম্পদের মান জানতে চেয়েছে, চলতি সম্পদের মান 3 দিয়ে গুণ দিব। তাহলে যেটা হবে সেটাই আমার উত্তর। এটা পরীক্ষায় আসবে এবং অ্যাডমিশন টেস্টেও এই প্রশ্নটা সবচেয়ে বেশি বার আসে। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? একটু বলি তো, কারো কমেন্ট দেখি না কেন। ক্লাস বুঝতে কি সমস্যা হচ্ছে? আপনাদের সাথে তো আমার কম ক্লাস হয়েছে, তো ক্লাস বুঝতে কি সমস্যা হচ্ছে কারো? একটু কমেন্ট করেন তো। কারো কি ক্লাস বুঝতে সমস্যা হচ্ছে? আবার কারেন্ট আসলো, একটু দোয়া করেন তার যেন কারেন্ট না যায়, কারণ কারেন্ট গেলে আবার ক্লাসটা বন্ধ হয়ে যাবে। আর এবার ক্লাসটা বন্ধ হয়ে গেলে ক্লাস নিতে আমার আর ইচ্ছা করবে না। খুব বিপদে আছি, বুঝছেন? ক্লিয়ার এটা? এরপরে যাই আমরা। আবার একটা সেম কোয়ালিটি অফ একটা প্রশ্ন দিয়েছে আমাদের। কি বলেছে? আমাদের বলেছে চলতি মূলধন 6 লাখ টাকা, চলতি সম্পদ 15 লাখ টাকা হলে চলতি দায় কত টাকা, তাই না? তা আমরা কি জানি বলেন তো? আমরা জানি কি? আমরা জানি হচ্ছে এটা জানি না আমরা? আমরা জানি কি মূলধন থেকে সম্পদ থেকে মূলধন বাদ দিলে দায় পাই না? আমরা কি এটা জানি যে সম্পদ থেকে মূলধন বাদ দিলে দায় পাই? এই যে হিসাব সমীকরণ আছে না, এ সমান এল প্লাস ওই, এটা দিয়ে তো আমরা করতে পারি, পারি না? এ মানে কি? এ মানে হচ্ছে সম্পদ, এ মানে সম্পদ। এল মানে কি? এল মানে দায়, প্লাস ওই মানে কি? ওই মানে হচ্ছে মূলধন। এটা না ভাইয়া? তাহলে আমরা কি লিখতে পারি না এটা? আমাকে বলেছে চলতি দায় কত, তাহলে আমরা কি বলতে পারি দায় সমান কি? এটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে? সম্পদ মাইনাস মূলধন। এটা হবে না ভাইয়া? তাহলে আমাদের সম্পদ কত দিয়েছে? আমাদের চলতি সম্পদ দিয়েছে 15 লাখ টাকা। আর মূলধন কত আছে? মূলধন দিয়েছে 6 লাখ টাকা। তাহলে 15 লাখ থেকে 6 লাখ বাদ দিলে থাকে কত ভাইয়া? 9 লক্ষ টাকা, তাই না? এই হচ্ছে ঘটনা আমাদের। তাহলে আমাদের উত্তর কত? উত্তর হচ্ছে 9 লক্ষ টাকা। এটা মিসিং হয়েছে, হ্যাঁ, এটা মিসিং হয়েছে। এটা উত্তর হবে খ, 9 লক্ষ টাকা। বুঝতে পেরেছি ভাইয়া? পরে যাই। সর্বাধিক তরল সম্পদ কোনটি? সর্বাধিক তরল সম্পদ, তাই না? তাহলে সর্বাধিক তরল সম্পদ হচ্ছে নগদ টাকা। হ্যাঁ, সর্বাধিক তরল সম্পদ হচ্ছে নগদ টাকা। নগদ টাকা যদি অপশনে না থাকে তাহলে উত্তর হবে ব্যাংক জমা। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে তখন ব্যাংক জমা। মনে থাকবে? তাহলে আমরা কি নগদ টাকা কি অপশনে আছে? এই যে উত্তরে আছে। তাহলে হাতে নগদ হচ্ছে সর্বাধিক তরল সম্পদ। ক্লিয়ার?
এরপরে যাই, দেখেন কি বলেছে, চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ। তাহলে আমরা কি জানি, চলতি সম্পদ থেকে মজুত পণ্য অগ্রিম খরচ বাদ দিলে আমরা কি পাবো, তরল সম্পদ বা তড়িৎ সম্পদ পাবো। তাহলে 15-এর উত্তর ক নাম্বার। ওকে, এগুলো সহজ বেসিক প্রশ্ন। দেখেন, সচ্ছলতা যাচাইয়ের অনুপাত কোনটি? ভাইয়া আমাকে জানতে হবে সচ্ছলতা যাচাই করতে কোন কোন অনুপাতগুলো ব্যবহার হয়। দেখেন, সচ্ছলতা যাচাইয়ের অনুপাতগুলো কোনগুলো, দেখেন একটা হচ্ছে দায় মালিকানা অনুপাত, আপনারা করেছেন না অঙ্ক, বলেন। সচ্ছলতা যাচাইয়ের অনুপাতগুলো হচ্ছে কোনগুলো, দায় মালিকানা অনুপাত, তাই না? তারপরে কি আছে, দায় সম্পত্তি অনুপাত, তাই না? তারপরে কি আছে বলেন তো, সম্পত্তি মালিকানা অনুপাত আছে না? আরেকটা আছে, কে বলতে পারে দেখি, আরেকটা আছে হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত। কি? মূলধন গিয়ারিং অনুপাত। হ্যাঁ, এই চারটা মিলে সচ্ছলতার অনুপাত হয়। তাহলে আমরা যদি একটু দেখি, তাহলে কি আমরা কি উত্তরে কিছু পাচ্ছি? কার্যকরী নাই, এটা নাই, অগ্নি পরীক্ষা নাই, তাহলে আছে কি, দায় সম্পদ অনুপাত। উত্তর গ নাম্বার। আছে না দায় সম্পদ অনুপাত? এই যে দেখেন দায় সম্পদ অনুপাত। বুঝছেন ভাইয়া? সবাই কি বুঝছেন? এখন এভারেজ স্টুডেন্ট পড়াশোনা করবে কি করে? সচ্ছলতা যাচাইয়ের অনুপাত কোনটি? প্রশ্ন ব্যাংক সলভ করছে বিগত সালে, দায় সম্পদ অনুপাত। আর যারা অ্যাডভান্স স্টুডেন্ট, যারা ভালো করবে, তারা কি করবে, তারা পড়াশোনা করবে এইভাবে যে সচ্ছলতা যাচাইয়ের অনুপাত হচ্ছে 4টা। সে একটা রিভিশন দিয়ে ফেললো। বুঝতে পেরেছেন? এরপরে আসি, আমাদের ম্যাথ দিয়েছে, কি বলেছে, চলতি মূলধন অনুপাত কত, তাই না? তাহলে চলতি মূলধন অনুপাতের সূত্রটা আগে আমাদেরকে জানতে হবে। চলতি মূলধন অনুপাত, তাহলে ওপরে অবশ্যই চলতি মূলধন থাকবে, নিচে কে থাকবে, নিচে থাকবে চলতি দায়, রাইট? আচ্ছা, তাহলে এবার একটা জিনিস দেখেন, আমাকে চলতি মূলধন বের করতে হবে আগে, তাই না? তো চলতি মূলধনের সূত্র কি? আমরা জানি চলতি সম্পদ মাইনাস চলতি দায়, এটা হচ্ছে সূত্র। তাহলে প্রশ্ন অনুসারে চলতি সম্পদ আছে কি, নগদ তহবিল 20,000 টাকা চলতি সম্পদ, মজুত পণ্য চলতি সম্পদ, তাহলে এই 20 এই 40 কত হইলো, 60,000 টাকা হইলো, তাই না? এরপরে দেখেন প্রাপ্য হিসাব, এই প্রাপ্য হিসাব কি, প্রাপ্য হিসাব আমাদের চলতি সম্পদ, তাহলে 20 60 আর 20 কত, 80,000 টাকা, মাইনাস চলতি দায়। প্রশ্নে চলতি দায় কি আছে, প্রদেয় নোট, প্রদেয় নোট বা প্রদেয় বিল, এটা চলতি দায়, কত আছে, 20,000 টাকা। হ্যাঁ, এখন ছেলে মেয়ে ভুল করবে কোনটা, দেখেন এই যে প্রদেয় বন্ড দেওয়া আছে না, এই প্রদেয় বন্ডটাকেও তারা চলতি দায় মনে করবে, কিন্তু ভাইয়া প্রদেয় বন্ড, এই যে বন্ড আছে না, এই প্রদেয় বন্ড মানে হচ্ছে ঋণপত্র। প্রদেয় বন্ড মানে কি, ঋণপত্র, যেটি চলতি দায় নয়, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। মনে থাকবে ভাইয়া, এটা দীর্ঘমেয়াদী দায়, তাই এটা চলতি দায়ের ভেতরে আসবে না। তাহলে এখানে আমাদের চলতি মূলধন কত হইল, 60,000 টাকা হইল। তাহলে আমরা এখানে লিখি 60,000 টাকা, চলতি দায় কত, এই যে 20,000 টাকা, ঠিক আছে? তাহলে কাটাকাটি করলে কি হবে, 3:1, এটাই আমার উত্তর। ওকে, আজান দিচ্ছে, 1 মিনিট বিরতি। হ্যাঁ, ক্লাস থেকে যেন না, এখনই আজান শেষ হয়ে যাবে, 1 মিনিট বিরতি, তারপরে শুরু করছি।
ওকে, আমরা ক্লাসে চলে আসি। হ্যাঁ, আমরা আবার ক্লাসে চলে আসি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই এটা কি আমরা বুঝতে পেরেছি? অনেকে কি মনে করবে দেখেন, অনেকে মনে করবে প্রদেয় নোট, প্রদেয় নোট মানে প্রদেয় বিল। এই প্রদেয় বিল হচ্ছে চলতি দায়। হ্যাঁ, তো এটা হয়তো জানে অনেকে, কিন্তু এই যে প্রদেয় বন্ড, এই প্রদেয় বন্ডকেও তারা কি মনে করবে? তারা মনে করবে ভাইয়া প্রদেয় বন্ড মানেও তো চলতি দায়, কিন্তু প্রদেয় বন্ড মানে কি চলতি দায়? না ভাইয়া, প্রদেয় বন্ড মানে ঋণপত্র, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। ওকে, এটাকে কিন্তু নিয়ে আসা যাবে না, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, ডান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম সেম কোশ্চেনে ইয়া হবে, এটা ভালো হয়েছে আপনাদের জন্য। দেখেন, চলতি অনুপাতের আদর্শ মান 2:1। এটা মানে কি? এটা মানে হচ্ছে 2 হচ্ছে সম্পদ, আর 2 হচ্ছে চলতি সম্পদ, আর 1 হচ্ছে চলতি দায়। এটার মানে হচ্ছে 2 হচ্ছে চলতি সম্পদ, 1 হচ্ছে চলতি দায়। তাহলে প্রতি 1 টাকা দায়ের বিপরীতে 2 টাকা সম্পদ। এটা উত্তর হচ্ছে না ভাইয়া? দেখেন তো, প্রতি 1 টাকা দায়, দায় আছে কত আমার? এই যে দায় 1 টাকা, বিপরীতে 2 টাকা সম্পদ। 2 কি? 2 হচ্ছে সম্পদ। তাহলে এই যে ক নাম্বার উত্তর আমার, তাই না? এখানে বলছে প্রতি 2 টাকা দায়, দায় কি আমার 2 টাকা? না, এটা হবে না। প্রতি 1 টাকা আয়, ভাইয়া আয় বলে কিছু আছে? না। প্রতি 2 টাকা আয়, আয় বলে কিছু আছে? না। তাহলে আমাদের উত্তর ক নাম্বার। ক্লিয়ার সবাই? পরে যাই। পরে আমাকে বলেছে কার্যকরী মূলধনের পরিমাণ কত। ভাইয়া কার্যকরী মূলধন মানে কি? কার্যকরী মূলধন মানে হচ্ছে চলতি মূলধন। তাহলে চলতি মূলধন নির্ণয় করতে বলেছে। মোট সম্পদের পরিমাণ 8 লাখ টাকা, যার 4/1 চলতি সম্পদ, তাই না? তাহলে আমরা কি জানি? আমরা জানি চলতি সম্পদ মাইনাস চলতি দায়। দেখছেন কার্যকরী মূলধন থেকে কত পরীক্ষায় প্রশ্ন আসছে। তাহলে চলতি সম্পদ কি বলেছে? 8 লাখ টাকার 4/1, তাই না? 8 লাখ টাকার কত? 4/1। ওকে, মাইনাস চলতি দায় কত? চলতি দায় 1 লাখ টাকা। তাহলে এখানে কত হবে? 2 লাখ টাকা মাইনাস 1 লাখ টাকা। তাহলে কত হইল চলতি মূলধন? 1 লাখ টাকা হইল। বুঝছেন সবাই? তাহলে আমার উত্তর হচ্ছে 1 লাখ টাকা। পরে যাই, দেখি আস্তে আস্তে কঠিন প্রশ্ন আসবে। ত্বরিত অনুপাত কত? এটা অলরেডি আমি পড়াইছি আপনাদেরকে, এটার পড়ার দরকার আছে বলে আমি মনে করছি না, তাই না? এটা অলরেডি পড়াইছি না? দেখেন কি বলেছে, মোট চলতি সম্পদ 5 লাখ টাকা, মোট চলতি দায় 2 লাখ টাকা, মজুত পণ্য 1 লাখ টাকা, অগ্রিম খরচ 20,000 টাকা। তাহলে ত্বরিত অনুপাত কত? তাহলে ত্বরিত অনুপাতের সূত্র কি জানি আমরা, বলেন তো? ত্বরিত অনুপাতে কি লাগবে আমার? আমার লাগবে ত্বরিত সম্পদ, আর নিচে কি লাগবে ভাইয়া? নিচে লাগবে হচ্ছে চলতি দায়। তাহলে এখন ত্বরিত সম্পদ কেমনে বের করে ভাইয়া? ত্বরিত সম্পদ বের করব আমরা 5 লাখ টাকা। এই যে চলতি দায়, এই চলতি দায় থেকে দুইটা জিনিস ফেলে দিতে হবে। একটা মজুত পণ্য 1 লাখ টাকা ফেলে দিব, মাইনাস করব, আর একটা অগ্রিম খরচ 20,000 টাকা, এটা ফেলে দিব, তাই না? তাহলে থাকে কত বলেন তো? থাকে হচ্ছে 3,80,000 টাকা। এই 3,80,000 টাকায় আমার ত্বরিত সম্পদ। বুঝছেন সবাই? আর চলতি দায় আছে কত আমাদের? আমাদের চলতি দায় আছে 2 লাখ টাকা, তাই না? তাহলে আমরা যদি 0 0 কাটি, এটা এটা যদি কাটি, তাহলে 20 আর এখানে কত? 38। তাহলে এটা 20 আর 38 কাটলে কতবার যায়? 1.9:1 হবে উত্তর। হ্যাঁ, 1.9:1। ক্যালকুলেটর মেরে দেখবেন, এই যে এটা উত্তর। বোঝা যাচ্ছে সবাই? পরে যাই। পরে দেখেন কি বলেছে, এই যে এগুলো আপনারা ভুল করেন। দেখেন মোট মুনাফার অনুপাত কত হবে, তাই না? দেখেন মোট মুনাফার অনুপাত, মোট মুনাফার অনুপাত সূত্র ভুলে যান কে কে বলেন? মোট মুনাফার অনুপাত সূত্র কে কে ভুলে যাই আমরা, বলি তো? মোট মুনাফার অনুপাত কি অনুপাত? মোট মুনাফার অনুপাত। তাহলে মোট মুনাফার অনুপাত মানে ওপরে থাকবে মোট মুনাফা, নিচে কে থাকবে ভাইয়া? মুনাফা কি করলে হয়? লাভ হয় কি করলে? ঘুম পারলে না ডিম পারলে, বলেন তো? ঘুম পারলে লাভ করতে পারবো, ডিম পারলে লাভ করতে পারবো? পারবো না। তো লাভ কেমনে হয় ভাইয়া? বিক্রয় করলে লাভ হয়। কি করলে? বিক্রয় করলে লাভ হয়। সেজন্য নিচে থাকবে নিট বিক্রয়। ওকে, আরেকটা জিনিস মনে রাখবেন ভাইয়া, অলওয়েজ অলওয়েজ মুনাফার অনুপাতগুলো পার্সেন্টেজে মান বের হবে, সেজন্য গুণ 100। তাহলে প্রশ্ন অনুসারে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় দেয়া আছে, বিক্রয় ফেরত দেয়া আছে, বিক্রয় বাট্টা দেয়া আছে, আর মোট লাভ দেয়া আছে 27,000 টাকা। তাহলে মোট লাভ আমরা 27,000 টাকা এখানে লিখে ফেলি। লিখেছি ভাইয়া?
এবার আমাদের কি লাগবে, নিট বিক্রয় লাগবে। নিট বিক্রয় কি করে বের করে, বিক্রয় মাইনাস ফেরত মাইনাস বাট্টা, তাহলে কত আছে 6 লাখ। 6 লাখ থেকে 40,000 বাদ দিব, 5,60,000, 5,60,000 থেকে 20,000 বাদ দিব, তাহলে থাকে কত 5,40,000 গুণন 100। তাহলে আমরা যদি এই 3 শূন্য এই 3 শূন্য কাটি, এই শূন্য কাটি, 27 দিয়ে 54 কে কাটলে 2 বার যায়, 2 দিয়ে 10 কে কাটলে 5 বার যায়, তাহলে উত্তর কত হবে, উত্তর হবে 5%। উত্তর কত হবে, উত্তর হবে 5%। ঠিক আছে, ক্লিয়ার সবাই, বুঝতে পারছি? হ্যাঁ, সূত্র ভুলে যাবেন না। আপনি দেখেন আমি কিভাবে আপনাকে সূত্রগুলো পড়াচ্ছি, এই জিনিসগুলো আপনি কল্পনায় নেন, এবং ক্লাস শেষে আমি আপনাকে সব সূত্র বুঝাই দিব। ক্লাস শেষে আপনাকে আমি সব সূত্র বুঝাই দিব। যেমন এই সূত্রটা আমি বুঝাই দিলাম আপনাকে, দেখেন মোট মুনাফা অনুপাত, কি মুনাফা, মোট মুনাফা অনুপাত। তাহলে কি পয়েন্ট হচ্ছে আমার এটা, যেহেতু মোট মুনাফা অনুপাত বলছে, ওপরে থাকবে মোট মুনাফা। এখন আপনি চিন্তা করেন তো, মুনাফা কি করলে হয়, বিক্রি করলে না লাভ হবে, তাই না? কোনো কিছু বিক্রি না করে কি লাভ হবে, হবে না। সেজন্য নিচে কে থাকবে, নিট বিক্রয়। বোঝা গেছে ভাইয়া? সেম প্রশ্ন আপনাকে যদি বলতো নিট মুনাফা অনুপাত, কি বলেছে, নিট মুনাফা অনুপাত, এটা বলেছে আপনাকে, আপনাকে বলেছে নিট মুনাফা অনুপাত। নিট মুনাফা অনুপাত তার মানে কি অনুপাত, নিট মুনাফা। উপরে কি থাকবে, উপরে থাকবে নিট মুনাফা। ওকে, নিট মুনাফা, মুনাফা কি করলে হয় ভাইয়া, বিক্রয় করলে হয়, তাহলে নিচে কি নিট বিক্রয় গুণন 100। এই যে দেখছেন, আরো বলবেন মোট মুনাফা নিট মুনাফা, পরীক্ষায় আসবে আপনাদের 4 মার্কের জন্য হলেও মুনাফার অনুপাত থেকে একটা প্রশ্ন আসবে। দেখেন কি বলেছে আমাদের এখানে, বলেছে মোট দায় কত, মোট দায়। তা আমরা মোট দায় মানে কি জানি বলেন, আমরা জানি হচ্ছে দায় 2 প্রকার, তাই না? একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, কি দায়, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, তাই না? আরেকটা কি দায় বলেন তো, আরেকটা হচ্ছে চলতি দায়, তাই না? এই দুইটা মিলেই তো কি হয়, মোট দায় হয়। তাহলে এটাই যদি হয়, তাহলে আমাদের প্রশ্নে দেখেন, আমাদের প্রশ্নে দীর্ঘমেয়াদী দায় দেয়া আছে কত, 20,000 টাকা। কিন্তু তারা কখনো আমাকে চলতি দায় দিয়ে দিবে না। প্রশ্নে কি চলতি দায় দেয়া আছে? প্রশ্নে আমাদের চলতি সম্পদ দেয়া আছে আর চলতি অনুপাত দেয়া আছে। তা আমরা একটু আগে একটা প্রশ্ন সলভ করলাম না, এভাবে যদি অনুপাত দেয়া থাকে, কি অনুপাত, চলতি অনুপাত। ভাইয়া চলতি অনুপাতের সূত্রে কি থাকে, চলতি সম্পদ থাকে আর চলতি দায় থাকে। তার মানে 5 কিসের মান, 5 হচ্ছে চলতি সম্পদের মান। তাহলে চলতি সম্পদের মান কত, 5। 2 কিসের মান ভাইয়া, 2 হচ্ছে চলতি দায়ের মান, কত, 2 হয়েছে। এবার আমাকে কি দেখতে হবে, প্রশ্নে কিসের টাকা দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে টাকা দেয়া আছে কার, চলতি সম্পদের, কত, 25,000 টাকা, তাই না? তাহলে এই যে চলতি সম্পদ 5 সমান কত, 5 সমান 25,000 টাকা, তাই না? তার মানে দেখেন 5 মানে 25,000, তাহলে 25,000 কে ভাগ দিব কত দিয়ে, 5 দিয়ে, দিয়েছি। এই প্রশ্নটা সলভ করতে আমার কিসের মান লাগবে যেন, চলতি দায়ের মান লাগবে না? তাহলে আমাকে চলতি দায় বের করতে হবে। তো যার মান বের করব সেটা দিয়ে গুণ দিব। চলতি দায়ের মান কত, 2, তাহলে এখানে গুণ দিব আমি কত দিয়ে, 2 দিয়ে। তাহলে 5 5 25, 5,000, 5,000 দুগুণে কত, 10,000। এই 10,000 হচ্ছে আমার চলতি দায়ের মান বের হলো। ওকে, তাহলে এবার তো দেখেন তো, দীর্ঘমেয়াদী দায় 20,000, চলতি দায় 10,000, 20 আর 10 কত, 30,000। খেলা শেষ। ক্লিয়ার? সবাই বুঝছি ভাইয়া, বলেন সবাই বুঝতে পারছি, বলেন সবাই কি বুঝতে পারছি না পারছি না, একটু বলেন তো দেখি কমেন্টে। কারো কি বুঝতে সমস্যা হচ্ছে ভাইয়া, একটু বলেন। এই কারো কি বুঝতে সমস্যা হচ্ছে ভাইয়া, একটু বলেন তো দেখি। কারো কি বুঝতে সমস্যা হচ্ছে না বুঝতে পারছি, বলেন। এই যে দেখেন চলতি দায় হলো কি, চলতি দায়। দেখেন ভাইয়া আয়কর সঞ্চিতি একটি চলতি দায়, এটা মনে রাখবেন। হ্যাঁ, আয়কর সঞ্চিতি হচ্ছে একটি চলতি দায় হিসাব। সাধারণ সঞ্চিতি এটি হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। সাধারণ সঞ্চিতি কি, সাধারণ সঞ্চিতি হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব, তাই এটা উত্তর হবে না। প্রদেয় বন্ড, প্রদেয় ব্যয় মানে বকেয়া ব্যয়, এই প্রদেয় ব্যয় হচ্ছে চলতি দায় হিসাব। তাহলে উত্তর হবে 1 আর 3। উত্তর কত হবে, উত্তর হবে 1 ও 3। ওকে, কিছু কিছু চলতি দায়ের নাম লিখে দিই, মনে রাখবেন কিছু কিছু চলতি দায়ের নাম লিখে দিই। দেখেন প্রস্তাবিত লভ্যাংশ, কি বলেছি, প্রস্তাবিত লভ্যাংশ। ওকে,
এটার আবার আরেকটা নাম আছে, ঘোষণাকৃত লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ। এরপরে দেখেন পেনশন তহবিল, কি তহবিল? পেনশন তহবিল, ঠিক আছে। তারপরে কল্যাণ তহবিল, কর্মচারীদের কল্যাণ তহবিল, ঠিক আছে। এই যে কিছু এক্সেপশনাল এন্ট্রি আছে, হ্যাঁ, এই জিনিসগুলো ভাইয়া সব চলতি দায় হিসাব, এগুলো মনে রাখবেন, ঠিক আছে। এগুলো আপনাকে মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসবে। আর এই যে এখানে তো আমরা আয়কর সঞ্চিতিটাকে পেলাম, ঠিক আছে, এগুলো সব চলতি দায় হিসাব। ওকে, পরে যাই। পরে আমাদের বলেছে মজুদ আবর্তন অনুপাত। হ্যাঁ, মজুদ আবর্তন অনুপাত, ভাইয়া মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি মনে রাখবেন? মজুদ আবর্তন অনুপাত মানে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে সম্পর্ক কার? গড় মজুদের। কার? বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। তাহলে মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি? মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে ওপরে থাকবে বিক্রিত পণ্যের ব্যয়, নিচে থাকবে গড় মজুদ। এটা হচ্ছে মজুদ আবর্তন অনুপাতের সূত্র। তাহলে এটা যদি সূত্র হয় তাহলে আমরা একটু প্রশ্নে দেখি কি লাগবে। বিক্রিত পণ্যের ব্যয় লাগবে। প্রশ্নে আমাকে বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে দিয়েছে কত টাকা? 1,35,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় কত? 1,35,000 টাকা দিয়ে দিয়েছে না? গড় মজুদ বের করতে হবে। ভাইয়া গড় মজুদের সূত্র কি বলেন তো? গড় মজুদের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস সমাপনী মজুদ। ওকে, প্রারম্ভিক মজুদ প্লাস সমাপনী মজুদ ভাগ 2। তাহলে প্রশ্নে দেখেন তো আমাদের প্রারম্ভিক মজুদ আছে কত? এই যে 24,000 টাকা। সমাপনী মজুদ কত? 30,000 টাকা। তাহলে আমরা কি করব? 24 প্লাস 30 ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। তাহলে কত হবে? 54,000। 54,000কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 27,000 টাকা হয় না? এই যে 27,000 টাকা। তাহলে এখানে আমরা লিখবো কত? 27,000 টাকা লিখবো, ঠিক আছে। এখন আমরা জানি 5 27 135 হয়, তাই না? 5 27 135। তাহলে উত্তর হবে 5 আর এটা বার। আবর্তন অনুপাতের মানগুলো বের হয় বারে, ঠিক আছে। তাহলে উত্তর আমার 5 বার, ঠিক আছে। বুঝতে পেরেছি ভাইয়া সবাই? স্যার এগুলো একটু বোঝান, কারণ এগুলো আর্থিকে আসে। আর্থিকে আসে মানে এগুলো কেন চলতি দায় এটা বুঝতে কষ্ট হয়। আচ্ছা শোনেন, আর্থিক বিবরণীর জন্য আপনাদের আমি 12টা সেকেন্ড পেপারের আর্থিক বিবরণী সিকিউ সলভ করে রেকর্ড ক্লাস আমি দিয়ে দিব। হ্যাঁ, তো সেখানে আমি এগুলো বলেছি কেন হয় না হয়, কেন এগুলো চলতি দায়, ডিটেল আমি একবারে শূন্য থেকে আপনাদেরকে আমি ব্যাখ্যা করেছি। হ্যাঁ, তো 12টা ক্লাস আর্থিক বিবরণীর আমি দিয়ে দিব। অলরেডি আমি এই যে আমি 4টা ক্লাস অলরেডি আমি আপলোডে দিয়েছি, দিয়ে ক্লাস নিচ্ছি, বুঝছেন। এটা আমি হচ্ছে ডিটেলে আপনাদেরকে দিয়ে দিব, বুঝতে পেরেছেন? ডিটেলে আমি হচ্ছে আপনাদেরকে এটা দিয়ে দিব। ওকে, এটা হচ্ছে ডিটেলে আমি দিয়ে দিব, আপনারা এটা পড়াশোনা করবেন, ঠিক আছে। এটা আপনারা পড়াশোনা করবেন, ক্লাসগুলো অবশ্যই করবেন, তাহলে আপনাদের আর্থিক বিবরণী নিয়ে কারো কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আচ্ছা, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, টেনশন নিয়েন না। এবং শুধু তাই না, আরো বেশ কিছু ক্লাস আমি আপনাদেরকে দিয়ে দিব, এগুলো কাজে লাগবে। ঋণদাতাগণ, হ্যাঁ, ঋণদাতাগণ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিশ্লেষণের জন্য কোন অনুপাতে গুরুত্ব দিবে? ভাইয়া যে আপনাকে ঋণ দিবে, যে আপনাকে ঋণ দিবে সে দেখবে যে আপনি আসলে ঋণ পরিশোধ করতে পারবেন কিনা। তো আমি ঋণ পরিশোধ করতে পারবো কিনা এই জিনিসটা কি দিয়ে প্রকাশ পাবে? আপনি আর্থিকভাবে সচ্ছল কিনা সেটা দিয়ে প্রকাশ পাবে, তাই না? তাহলে মনে রাখবেন, ঋণদাতাগণ যখন আমাকে ঋণ দিবে তখন আমার সচ্ছলতার অনুপাত দেখবে। কি দেখবে? সচ্ছলতার অনুপাত দেখবে। আমার কি অনুপাত? সচ্ছলতার অনুপাত, ঠিক আছে। এখন ভাইয়া সচ্ছলতার অনুপাত কোনগুলো? আমি একটু আগে আপনাদেরকে পড়াইছি যে সচ্ছলতার অনুপাত কোনগুলো। ভাইয়া সচ্ছলতার অনুপাত কয়টা? 4টা। কি কি? দায় মালিকানা অনুপাত, দায় মূলধন অনুপাত, সম্পত্তি মূলধন অনুপাত, মূলধন গিয়ারিং অনুপাত। এই 4টা হচ্ছে সচ্ছলতার অনুপাত। তো এই 4টার মধ্যে দেখেন এই যে দায় মালিকানা অনুপাত আমার উত্তরে আছে। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? ওকে, হ্যাঁ, ক্লাসগুলো ইউটিউবে দিয়ে দিব, অ্যাকাউন্টিং ক্লাবে, এবং আপনাদের গ্রুপেও শেয়ার করে দিব। ওকে,
এরপরে আসেন দেখেন প্রতিষ্ঠানের মালিকানা তহবিল কত। মালিকানা তহবিলের সূত্র কি ভাইয়া? মালিকানা তহবিলের সূত্র কি? আমরা কি জানি যে মালিকানা তহবিলের সূত্র কি? দেখেন আমাদের কি বলেছে, আমাদের বলেছে মালিকানা তহবিল মানে মালিকানা সত্ত্ব। রয়্যাল ট্রেডার্স এর মোট সম্পদ আছে 20,000 টাকা, স্থায়ী সম্পদ আছে এত টাকা, মোট বহিদায় আছে এত টাকা, তাই না? এখন আমাকে বলেছে আমার মালিকানা তহবিল কত। তাহলে মালিকানা তহবিল মানে মালিকানা সত্ত্ব। আমরা মালিকানা সত্ত্ব কি করে নির্ণয় করি বলেন তো? মালিকানা সত্ত্ব আমরা নির্ণয় করি কিভাবে? মোট সম্পদ মাইনাস মোট দায়, এটা দিয়ে তো নির্ণয় করি নাকি? তো সেই হিসাবে আমাদের স্থায়ী সম্পদ দিয়েছে এখানে, এটা তো লাগবে না, লাগবে কি আমাদের মোট সম্পদ। মোট সম্পদ আছে কত টাকা? 20 লাখ টাকা, মাইনাস মোট বহিদায় আছে কত টাকা? 5 লাখ টাকা, তাই না? তাহলে আমাদের মালিকানা তহবিল বা মালিকানা সত্ত্ব কত হবে? 15 লাখ টাকা হবে না? এগুলো কিন্তু আপনাদের ক নম্বরে 2 মার্কের জন্য আসে। তাই আমার উত্তর কত? উত্তর হচ্ছে খ নম্বর 15 লাখ টাকা। বুঝতে পেরেছি ভাইয়া সবাই? সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, ওকে। এরপরে বলেছে দায় সম্পত্তি অনুপাত কত। দেখছেন এই জিনিসগুলো আমরা পারি না, তাই না? যে দায় সম্পত্তি অনুপাতের সূত্র মনে থাকে না ভাই। ভাই দুনিয়াতে এটা সবচেয়ে সহজ জিনিস। দেখেন এর মধ্যে উত্তর আছে দায় সম্পত্তি, এটার সূত্রই হচ্ছে দায়। আর অনুপাত বলেছে না, অনুপাত মানে ভাগ, তাহলে একটা ভাগ দেন, নিচে থাকবে কে? নিচে থাকবে সম্পত্তি। প্রশ্নের মধ্যে উত্তর আছে, তাই না? মুখস্থ করার দরকার আছে? তাহলে আমরা এখান থেকে দায় বের করি তো। দায় কত আছে? হ্যাঁ, এই যে দায়, দেখেন এই যে বহিদায়, দায় মানে বহিদায় কত? 5 লাখ টাকা হয়েছে। আর মোট সম্পদ কত? এই যে দেখেন কত টাকা? 20 লাখ টাকা হয়েছে না? এখানে এটা কাটাকাটি করলে আপনার কত হবে? 0.25 অনুপাত 1, এটা উত্তর আসবে। ঠিক আছে, এই যে ক নম্বর। ক্লিয়ার সবাই? পরে যাই। নিচের কোনটি মালিকানা সত্ত্বের অংশ? ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পোলাপান এটা পারে না যে প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব কোনটা। অলসো ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট। প্রতি বছর কোনো না কোনো ভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে এটা আসবে। ওকে, ঠিক আছে। এখন দেখেন আমার কথা শুনেন, মনোযোগ দিয়ে কথা শুনেন। একটি প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব কিভাবে গঠিত হয়? মালিকানা সত্ত্ব এটা কিন্তু কোম্পানির মালিকানা সত্ত্ব। দ্বিতীয় পত্র পড়ছি না? এই মালিকানা সত্ত্বের আরেকটা নাম হচ্ছে শেয়ার হোল্ডারদের সত্ত্ব। মালিকানা সত্ত্বের আরেকটা নাম কি? শেয়ার হোল্ডারদের সত্ত্ব। তাহলে একটি প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব গঠিত হয় দুইটা অংশে, দুইটা অংশ মিলে মালিকানা সত্ত্ব হয়। মনে থাকবে কি কি দুইটা অংশ ভাইয়া? দেখেন নাম্বার 1 হচ্ছে শেয়ার মূলধন অংশ। নাম্বার 1 কি? শেয়ার মূলধন অংশ। ঠিক আছে ভাইয়া, এই শেয়ার মূলধন অংশের ভিতরে কি থাকবে? অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, আদায়কৃত মূলধন, পরিশোধিত মূলধন, মানে মূলধন সংশ্লিষ্ট যা আছে সেটা, সঞ্চিত মূলধন, এগুলো। আরেকটা অংশ থাকে, এটা বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, সেটা হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত অংশ। কি বলেছি? সঞ্চিতি ও উদ্বৃত্ত অংশ। ওকে, এই সঞ্চিতি উদ্বৃত্ত অংশের ভেতরে ভাইয়া কি কি থাকে দেখেন। এর ভেতরে থাকবে সাধারণ সঞ্চিতি, এর ভেতরে ভাইয়া থাকবে সংরক্ষিত আয়, এর ভেতরে থাকবে ভাইয়া শেয়ার অধিহার, এর ভেতরে ভাইয়া থাকবে লভ্যাংশ সমতাকরণ তহবিল। কে থাকবে? লভ্যাংশ সমতাকরণ তহবিল। ঠিক আছে, মানে লভ্যাংশ দেওয়ার জন্য যে তহবিল রাখি সেটাই লভ্যাংশ সমতাকরণ তহবিল। মিলে এই টোটালটা মিলে শেয়ার হোল্ডারদের সত্ত্ব হয়। তাহলে এগুলোর ভেতরে আমরা কি দেখতে পাচ্ছি? এগুলোর ভেতরে আছে ভাইয়া কি? সাধারণ সঞ্চিতি আছে, তাই না? তার মানে আমার উত্তর হবে সাধারণ সঞ্চিতি। বুঝতে পেরেছি? তাহলে দেখেন নরমাল স্টুডেন্ট পড়বে কি যখন প্রশ্ন সলভ করবে? কোনটি মালিকানা সত্ত্বের অংশ? সাধারণ সঞ্চিতি। আরে ভাই মালিকানা সত্ত্ব যে আরো আছে, আমাকে কেউ আটকাইতে পারবে? মালিকানা সত্ত্ব থেকে এখন আমাকে যে প্রশ্নই করুক, আমাকে কি কেউ আটকাইতে পারবে? বলেন তো, বলেন পারবে? আমাকে কেউ আটকাইতে পারবে না, তাই না? তাহলে আমাদের পড়াশোনা করতে হবে এইভাবে। আমি আপনাদেরকে পিডিএফটা সুন্দর করে দিয়ে দিব। এই ক্লাসগুলো করছেন না, সুন্দর করে যদি পড়েন এইচএসসি তে তো ভালো করবেনই, যেহেতু বোর্ড প্রশ্ন।
অ্যাডমিশন টেস্টে অন্যদের চেয়ে আপনি এগিয়ে থাকবেন। এবং আমি যেভাবে এমসিকিউ পড়াচ্ছি আমার মনে হয় না জীবনে কেউ এভাবে আপনাকে এমসিকিউ পড়াবে। হ্যাঁ, নিজের সুনাম করছি না, তা আমার পড়ানোগুলো এমনই হয়। হ্যাঁ, আসেন দেখেন, বিলম্বিত বিজ্ঞাপন কোন ধরনের সম্পদ? ভাইয়া মনে রাখবেন, বিলম্বিত বিজ্ঞাপনকে আমরা বলি ভুয়া সম্পদ। হ্যাঁ, এটা হচ্ছে ভুয়া সম্পদ, অলীক সম্পদ। আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কাল্পনিক সম্পদ। সব নামেই পরীক্ষায় প্রশ্ন আসে। হ্যাঁ, কাল্পনিক সম্পদ। ওকে, এখন ভাইয়া আমাদেরকে একটু জানতে হবে, পরীক্ষায় তো বিলম্বিত বিজ্ঞাপন দিয়ে আসলো, এই ভুয়া সম্পদ, কাল্পনিক সম্পদ আর কি কি আছে সেটা আমাকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে। তাহলে এই প্রশ্নের উত্তর কি? উত্তর হচ্ছে কাল্পনিক সম্পদ। তাহলে এই ভুয়া সম্পদ, কাল্পনিক সম্পদ আর কি কি আছে? দেখেন, শেয়ার অবহার পরীক্ষা আছে, কিন্তু আসে না শেয়ার অবহার। বাকি শেয়ার বাট্টা বলি আমরা, অবহার বাট্টা একই জিনিস। প্রাথমিক খরচ, তাই না? আর কে আছে বলেন তো, ভুলে গেলাম। আচ্ছা, অবলেখকের কমিশন, শেয়ার ইস্যু খরচ। ঠিক আছে, এই সবগুলোই হচ্ছে আমার অলীক সম্পদ বা ভুয়া সম্পদের উদাহরণ। তাহলে আমার পরীক্ষায় একটা আসলো, আমরা এর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আর যারা আছে সব সম্পর্কে পড়ে নিলাম। ঠিক আছে, ইউটিউবে দিব। হ্যাঁ, ইউটিউবে দিব এবং আপনাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিব, সমস্যা নাই। তাহলে বোঝা গেল ভাইয়া ব্যাপারটা? বোঝা গেল? তাহলে আমাদের যেটা আসছে আমরা সেটা পড়লাম, সেই সাথে সাথে এর আরো আত্মীয় স্বজন যারা আছে সেগুলো পড়াশোনা করে ফেললাম। ওকে, পরে যাই। এই যে মূলধন গিয়ারিং অনুপাত হলো কি ভাই? এটা উত্তর করেন। অলরেডি আমি পড়াই ফেলেছি। বলেন তো, মূলধন গিয়ারিং অনুপাত কোন ধরনের অনুপাত? 30 নাম্বার লিখবেন, 30 নাম্বার দিয়ে তারপরে উত্তর করবেন। এ, বি, সি না ডি? করেন, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। দেখি কে উত্তর করতে পারে। বলেন, মূলধন গিয়ারিং অনুপাত কোন ধরনের অনুপাত? বলেন, বলেন মূলধন গিয়ারিং অনুপাত কোন ধরনের অনুপাত? না পারলে মাথা ফাটাবো, এত কষ্ট করে ক্লাস নিচ্ছি। বলেন, না পারলে মাথা ফাটাবো কিন্তু সবার। গবেষণা ব্যয় হতে পারে, হ্যাঁ হতে পারে, কিন্তু এগুলো নিয়ে একটু কথা আছে আবার। হ্যাঁ, কারখানায় স্থানান্তর ব্যয়, গবেষণা ব্যয় এগুলো হয়, কিন্তু এগুলো একটু কথা আছে, কিছু কনফিউশন আছে এগুলো নিয়ে। হ্যাঁ, কারখানায় স্থানান্তর ব্যয়, গবেষণা ব্যয় ওগুলো হয়। ঠিক আছে, ওগুলো হয়। ওকে, 30-এর গ, সচ্ছলতার অনুপাত। ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড, থ্যাংক ইউ। এই তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাই, বুঝতে পেরেছেন। তাহলে পরে যাই। অন্তদায়, কোনটি অন্তদায়? ভাইয়া অন্তদায় মানে মালিকানা সত্ত্ব। অন্তদায় মানে কি? অন্তদায় মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। ঠিক আছে, তাহলে ভাই বলেন তো, অলরেডি পড়াইছি না যে সঞ্চিত তহবিল বা সাধারণ সঞ্চিতি একটি মালিকানা সত্ত্ব হিসাব? একটু আগে পড়াইলাম না? মালিকানা সত্ত্বের অংশ কয়টি? একটু আগে পড়াইছি না? এই যে দেখেন তো, সঞ্চিতি তহবিল, সাধারণ সঞ্চিতি, মালিকানা সত্ত্বের অংশ। তো সেটাই মালিকানা সত্ত্ব না বলে কি বলেছে এবার? আমাকে বলেছে মালিকানা সত্ত্ব না বলে আমাকে বলেছে অন্তদায় কোনটি। অন্তদায় মানে মালিকানা সত্ত্ব। পরে যাই, এই যে দেখছেন অলীক সম্পত্তি, এই যে দেখছেন, আমি কিন্তু অলরেডি আপনাকে পড়াই ফেলেছি। অলীক সম্পত্তি, ভুয়া সম্পত্তি বা কাল্পনিক সম্পত্তি, বলেন কোনটি অলীক সম্পত্তি? বলেন, এটা উত্তর করেন। শেয়ার বাট্টা বা শেয়ার অবহার, পড়াইছি না? দেখেন তো, দেখছেন? তাহলে আমার পড়ানোর ধরনটা বুঝতে পেরেছেন? এই যে অলীক সম্পদ, এই যে শেয়ার অবহার বা বাট্টা, দেখছেন ভাইয়া? তাহলে একটা এমসিকিউ পড়লে আমাদের অনেকগুলো এমসিকিউ পড়া হয়ে যাচ্ছে না, যাচ্ছে না? বলেন। আর এই যে প্যাটেন্ট, সুনাম, ট্রেডমার্ক, কপিরাইট, গ্রন্থস্বত্ব, ইজারা সম্পত্তি, ফ্রাঞ্চাইজ, এগুলোকে আমরা বলি অস্পর্শনীয় সম্পদ। তো অনেক পোলাপানা বা অস্পর্শনীয় আর অলিকের মধ্যে ঝামেলা করে ফেলে, তাই না? এগুলো হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। কি কি বললাম? সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, গ্রন্থস্বত্ব, ইজারা সম্পত্তি, ফ্রাঞ্চাইজ, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অস্পর্শনীয়। অস্পর্শনীয় মানে যেগুলোকে টাচ করা যায় না। অলিক মানে কি? অলিক মানে হচ্ছে মিথ্যা, ভুয়া। ঠিক আছে, ভুয়া জিনিস। ওকে, তো এগুলো ভুয়া জিনিস না, এগুলো ভালো জিনিস, কিন্তু শেয়ার বারটা এটা একটা ভুয়া। ওকে, পরে যাই।
ঋণদাতারা কোন অনুপাতটি বিশ্লেষণে গুরুত্ব দেয়? একটু আগে পড়েছি না, ঋণদাতারা কি সচ্ছলতার অনুপাত বিশ্লেষণে গুরুত্ব দেয়, তাই না? যে আমাকে ঋণ দিবে সে দেখবে যে আমি আর্থিকভাবে সচ্ছল কিনা, সেটা দেখে আমাকে ঋণ দিবে, তাহলে সচ্ছলতার অনুপাত। পরে যাই, স্থির খরচযুক্ত তহবিল কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন, স্থির খরচযুক্ত তহবিল দুইটা। নাম্বার 1 অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ থাকে স্থির, সেজন্য এটা স্থির খরচযুক্ত তহবিল। আর নাম্বার 2 হচ্ছে ঋণপত্র। ওকে, নাম্বার 2 ঋণপত্র। ভাইয়া, ঋণপত্রের সুদ থাকে স্থির, সে কারণে এটি স্থির খরচযুক্ত তহবিল। তাহলে স্থির খরচযুক্ত তহবিল কি কি বলেন তো? একটা অগ্রাধিকার শেয়ার আর একটা ঋণপত্র। তাহলে আমরা দেখি তো, এই যে দীর্ঘমেয়াদী ঋণপত্র পেয়েছি, পুরোদেয় হিসাব না, অগ্রাধিকার শেয়ার পেয়েছি, তাহলে উত্তর হবে 1 ও 3। উত্তর হবে কত? 1 ও 3। বোঝা গেছে? বুঝতে পেরেছি ভাইয়া? পরে যাই, মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত কোনগুলো? খুব সহজে আপনাকে শেখাই দিই। দেখেন, আমরা কি দেখে চিনবো যে এটি মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত? যে অনুপাতের সাথে আই এই ওয়ার্ডটা থাকবে, যার সাথে মুনাফা নামক ওয়ার্ডটি থাকবে, যার সাথে উপার্জন নামক ওয়ার্ডটি থাকবে, যার সাথে আয়, উপার্জন, লাভ এই কথাটি থাকবে, এই ওয়ার্ডগুলো যদি কারো সাথে থাকে তাহলে তাকে আমরা বলবো মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত, তাই না? মনে থাকবে, আয়, মুনাফা, উপার্জন, লাভ এগুলো যদি কোনো অনুপাতের সাথে থাকে তাহলে তাদেরকে আমরা বলবো মুনাফা উপার্জন ক্ষমতার অনুপাত বা মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত। তাহলে দেখি তো, মোট লাভ, এই যে দেখেন লাভ আছে না? নেট লাভ, এই যে দেখেন লাভ আছে না? গড় আদায় অনুপাত, ভাইয়া গড় আদায় মাদায় কিছু আছে? নাই, তাহলে এটা উত্তর হবে না। তাহলে উত্তর হবে 1 ও 2। উত্তর হবে কি? 1 ও 2। ক্লিয়ার? পরিচালনায় এই যে আয় আছে না, আয় থাকা মানে কি বলেন তো? এটা অবশ্যই মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত। এটা কি? মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত, তাই না? তাহলে দেখেন, একজন বলল ভাইয়া সূত্র মনে থাকে না আমার, তাই না? দেখেন সূত্র মনে থাকাচ্ছি। দেখেন, পরিচালনায় অনুপাত কি অনুপাত? পরিচালনায় অনুপাত, পরিচালনায় অনুপাত, তাই না? কি অনুপাত? অনুপাতের নাম কি? পরিচালনায় অনুপাত, তাই না? পরিচালনায়, তাহলে উপরে অবশ্যই পরিচালনায় থাকবে। উপরে কে থাকবে? পরিচালনায় থাকবে। এই আয় কেমনে হয়? ঘুমাইলে আয় হয় না ডিম পারলে আয় হয়? আয় কেমনে হয়? বিক্রি করলে আয় হয় না? তাহলে নিচে কে থাকবে? নিচে থাকবে কে? নেট বিক্রয়, ঠিক আছে? আচ্ছা, সরি দাঁড়ান, পরিচালন মুনাফা অনুপাত, আচ্ছা নেট বিক্রয় থাকবে। হ্যাঁ, নেট বিক্রয় থাকবে, তাই না? পরিচালন, হ্যাঁ, গুণন কি হবে? আয় বলেছে 100 দিয়ে গুণ হবে, এটা হচ্ছে আমার সূত্র। হ্যাঁ, পরিচালন আয় অনুপাতের সূত্র কি? পরিচালনায় ডিভাইডেড বাই নেট বিক্রয় গুণন 100। ঠিক আছে, এটা হচ্ছে আমার সূত্র। এখানে অপশনগুলো সব একই দিয়েছে, ভুল করেছে গাধা, যে স্লাইড তৈরি করেছে সে একই অপশন দিয়েছে, পরিচালন মুনাফা বিনিয়োজিত মূলধন, পরিচালন মুনাফা বিনিয়োজিত মূলধন, পরিচালন মুনাফা বিনিয়োজিত মূলধন, পরিচালন মুনাফা বিনিয়োজিত মূলধন, একই অপশন দিয়ে রেখেছে। হ্যাঁ, কিন্তু আমাদের সূত্র হবে কোনটা? আমাদের সূত্র হবে এটা। ঠিক আছে, আমাদের সূত্র হবে কোনটা? সূত্র হবে এটা। মনে থাকবে, পরিচালনায় নিচে নেট বিক্রয় গুণন 100। ক্লিয়ার সবাই? পরে যাই, মোট লাভের শতকরা হার কত? মোট লাভের শতকরা হার মানে মোট লাভ অনুপাত জানতে চেয়েছে। তো মোট লাভ অনুপাতের সূত্র কি? কি? মোট লাভ অনুপাত। তাহলে উপরে অবশ্যই মোট লাভ থাকবে। মোট লাভ কি করলে হয় যেন? নেট বিক্রয় করলে হয়, তাই না? শতকরা হার মানে 100 দিয়ে গুণ করে দিব, শেষ। তাই আমরা দেখি তো প্রশ্নে কি বলেছে। প্রশ্নে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় দিয়েছে, তারা কি দিয়েছে? বিক্রিত পণ্যের ব্যয় দিয়েছে, বিক্রয় দেওয়া আছে কত? 5,30,000, লাগবে নেট বিক্রয়। তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিই 5,10,000, 5,10,000 থেকে আরো 10 বাদ দিই, তাহলে আমাদের নেট বিক্রয়ের পরিমাণ কত? আমাদের নেট বিক্রয়ের পরিমাণ হচ্ছে 5 লাখ টাকা। হইল? মোট লাভ, ভাইয়া মোট লাভ তো আমাদের নাই, তাহলে আপনারা বিশদায় বিবরণীতে মোট লাভ কি করে নির্ণয় করতেন? মনে আছে ভাইয়া? বিশদায় বিবরণীতে আমরা মোট লাভ নির্ণয় করতাম কিভাবে? নেট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতাম না, তাহলে আমরা মোট লাভ পাইতাম।
তো এখানে নিট বিক্রয় আছে কত টাকা? 5 লাখ টাকা। এখান থেকে মাইনাস করব কাকে? এই যে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা? 3,75,000 টাকা, তাই না? তাহলে থাকে কত? 1,25,000 টাকা। তাহলে এখানে আমরা লিখবো কত? 1,25,000 টাকা গুণন 100। শূন্য শূন্য কাটেন, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটেন, 5 দিয়ে 125কে কাটলে কয়বার যায়? 25 বার যায়। তাহলে উত্তর হবে 25%। এই যে উত্তর 25%। বোঝা যাচ্ছে ভাইয়া? বোঝা যাচ্ছে না যাচ্ছে না বলেন? সচ্ছলতার অনুপাত হচ্ছে আমার মাথাতে যতগুলো চুল আছে সেগুলো হচ্ছে সচ্ছলতার অনুপাত, বুঝছেন? ক্লাস রেকর্ড দেখবেন যে সচ্ছলতার অনুপাত কোনগুলো। হ্যাঁ, বিনিয়োজিত মূলধন কত টাকা? পরীক্ষায় আসে না আসে না বলেন? সৃজনশীল করতে গেলে ক নম্বরে আসবে? আসার সম্ভাবনা 95%, তাই না ভাইয়া? আমরা ষষ্ঠ চ্যাপ্টার থেকে যখন কি করতে চাই, আমরা যখন ষষ্ঠ চ্যাপ্টার থেকে আমরা কি শিখতে যাই, এই সৃজনশীল করতে যাই, আমরা দেখেছি বেশিরভাগ প্রশ্নে আমাদের কি আসছে? বিনিয়োজিত মূলধন কত। তাহলে বিনিয়োজিত মূলধনের সূত্র কি? বিনিয়োজিত মূলধনের সূত্র কি আমরা কি জানি ভাইয়া? বলেন তো। বিনিয়োজিত মূলধনের সূত্র হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, তাই না? প্লাস দীর্ঘমেয়াদী দায়, এটা না ভাইয়া? এটাই তো সূত্র নাকি? মালিকানা সত্ত্ব প্লাস দীর্ঘমেয়াদী দায়। তাহলে প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি শেয়ার মূলধন, শেয়ার মূলধন একটি মালিকানা সত্ত্ব 10,50,000। সঞ্চিতি তহবিল একটি মালিকানা সত্ত্ব 1,50,000। তার মানে কত হইলো? 12 লাখ টাকা হইলো। চলতি দায় কি আসবে? আসবে না। আর শেয়ার অধিহার, এই শেয়ার অধিহার একটি মালিকানা সত্ত্ব, তাই না? আমরা দেখলাম না মালিকানা সত্ত্বের ভেতরে কোন কোন হিসাবগুলো যায়? পড়াইছি না মালিকানা সত্ত্বের অংশ কোনগুলো? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই তিনটা জিনিস মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব কত? 13 লাখ টাকা, তাই না? প্লাস প্রশ্নে কি দীর্ঘমেয়াদী দায় দেয়া আছে? দেয়া নাই, তার মানে 0। তাহলে আমাদের উত্তর হবে কত? আমাদের উত্তর হবে 13 লাখ টাকা। আমাদের উত্তর হবে কত? উত্তর হবে 13 লাখ টাকা। ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? বলেন, কমেন্ট করেন দেখি। এরপরে যাই, দেখেন শেয়ার প্রতি আয়। শেয়ার প্রতি আয়কে ইংরেজিতে বলে ইপিএস। ইপিএস মানে কি? ইপিএস মানে হচ্ছে আর্নিংস পার শেয়ার। ওকে, আচ্ছা দেখেন আমি সহজে আপনাকে শেখাই দিই। নিট মুনাফা হয় না? এই নিট মুনাফা থেকে সর্বপ্রথম আমরা অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিব। অগ্রাধিকার শেয়ার লভ্যাংশকে বাদ দিয়ে দিব, ঠিক আছে? দেওয়ার পরে যে টাকাটা আছে একে আমরা সাধারণ শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করে দিব। কাকে? সাধারণ শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করে দিব। তাহলে আমরা শেয়ার প্রতি আয় পেয়ে যাব। কি বলেছি? নিট মুনাফা। নিট মুনাফা থেকে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশকে বাদ দিয়ে দিব, ঠিক আছে? দিয়ে আমরা কি করব? তারপরে সাধারণ শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করে দিব। তাহলে আমরা শেয়ার প্রতি আয় পেয়ে যাব, ঠিক আছে? তাহলে উত্তর হবে কি আমাদের? উত্তর হবে নিট মুনাফা মাইনাস অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ সাধারণ শেয়ার সংখ্যা। উত্তর খ। ঠিক আছে? অগ্রাধিকার শেয়ার সংখ্যা দিলে কিন্তু হবে না ভাইয়া। নিট মুনাফা থেকে অগ্রাধিকার শেয়ারের সংখ্যা কি মাইনাস করব? না, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ মাইনাস করব, দিয়ে সাধারণ শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করব। আমি কি বোঝাতে পেরেছি? এইভাবে জিনিসগুলোকে মনে রাখতে হবে। নিট মুনাফা থেকে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশকে বাদ দিব, ভাগ দিব সাধারণ শেয়ারের সংখ্যা দিয়ে। তাহলে প্রতিটা শেয়ারে কত টাকা করে লভ্যাংশ পাবো সেটা জানবো। ওকে, ক্লিয়ার সবাই? এত সুন্দর করে বোঝান না বুঝে উপায় নেই। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, আপনারা বুঝতে পারলেই ভালো লাগবে। হ্যাঁ, ও আচ্ছা, একজন বলেছে মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ কখন ইউজ করব? ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ দেখেন, এই যে আমার প্রশ্নে দেখতে হবে যে কি দেয়া আছে। আমার এই প্রশ্নে কি মোট সম্পদ দেয়া আছে? দেখেন তো, আমার এই প্রশ্নে কি মোট সম্পদ দেয়া আছে? আমার এই প্রশ্নে মোট সম্পদ দেয়া নাই। তাহলে আমার প্রশ্নে যেহেতু মোট সম্পদ দেয়া নাই, তাহলে কি আমি মোট সম্পদের সূত্রটা ফেলতে পারবো বিনিয়োজিত মূলধনের নির্ণয়ে? পারবো না। আমার প্রশ্নে কি দেয়া আছে? আমার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি শেয়ার মূলধন দেয়া আছে, তার মানে মালিকানা সত্ত্ব দেয়া আছে। তাহলে মালিকানা সত্ত্ব যেহেতু দেয়া আছে, সে কারণে আমাকে কি করতে হবে?
মালিকানা সত্ত্বের সাথে দীর্ঘমেয়াদী দায়কে যোগ করে দিতে হবে, তখন মালিকানা সত্ত্বের সূত্রটা পড়বে। বুঝতে পেরেছি? আর প্রশ্নে যদি দেখতাম যে মোট সম্পদ দেয়া আছে, অলিক সম্পদ দেয়া আছে, চলতি দায় দেয়া আছে, তখন আমি ওই সূত্রটা ফেলতাম। ক্লিয়ার? এটা নিয়ে অনেকের কনফিউশনের মধ্যে পড়েন, আশা করি ক্লিয়ার করে দিতে পেরেছি। ঠিক আছে? মোট সম্পদ, চলতি দায়, অলিক সম্পদ কখন ইউজ করব, সেটা যখন প্রশ্নে মোট সম্পদ দেয়া থাকবে, অলিক সম্পদ এবং চলতি দায় দেয়া থাকবে। সেটা দেয়া নাই, আমাদের আছে কি? আমাদের আছে শেয়ার মূলধন দেয়া আছে, তার মানে মালিকানা সত্ত্বের কনসেপ্ট থেকে আমাকে উত্তর করতে হবে। ওকে, দেখেন এই যে দীর্ঘমেয়াদী দায় ও মালিকানা তহবিলের সমষ্টি, দীর্ঘমেয়াদী দায় মালিকানা তহবিল সমান বিনিয়োজিত মূলধন, মাত্র সলভ করে আসলাম আমরা। এগুলো কিন্তু সব বোর্ডে আসা প্রশ্ন এবং আপনাদের পরীক্ষায় আসতে পারে। আমি বোর্ডের প্রায় 300 প্রশ্নের ভেতর থেকে, বোর্ডে আসা গুরুত্বপূর্ণ 300 প্রশ্নের ভেতর থেকে বাছাই করে এই প্রশ্নগুলো আমি আপনাদের বের করেছি। বিনিয়োজিত মূলধন নির্ণয়ে অন্তর্ভুক্ত হবে কোনটি? এই বিনিয়োজিত মূলধন খুব ইম্পর্টেন্ট। তাহলে বিনিয়োজিত মূলধনে কি অন্তর্ভুক্ত হবে ভাইয়া? প্রদেয় হিসাব, এটা তো চলতি দায়। চলতি দায় কি আসে বিনিয়োজিত মূলধন নির্ণয়ে? আসে না। শেয়ার মূলধন মালিকানা সত্ত্ব আসবে, সাধারণ সঞ্চিতি মালিকানা সত্ত্ব আসবে। তাহলে উত্তর হবে 1 ও 3। বুঝতে পারছেন বিষয়গুলো? দেখেন, মজুদ আবর্তন অনুপাত কোন ধরনের অনুপাত? ভাইয়া এই প্রশ্নটা এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত বছর আসছিল, এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসছে এই প্রশ্নটা। বুঝতে পেরেছেন? তা আপনাদেরকে একটা জিনিস আমি বলে দিই, ঠিক আছে? সেটা হচ্ছে যে অনুপাতের সাথে আবর্তন কথাটা যুক্ত থাকবে, যে অনুপাতের সাথে কি থাকবে? আবর্তন কথাটা যুক্ত থাকবে, সেটাকে আমরা বলবো দক্ষতা বা কার্যকারিতার অনুপাত। বুঝতে পেরেছেন ভাইয়া? যার সাথে কি থাকবে? এই যে আবর্তন কথাটা যুক্ত থাকবে, এই আবর্তন কথাটা যুক্ত থাকা মানেই সেটা দক্ষতা বা কার্যকারিতার অনুপাত হবে। ঠিক আছে? মুনাফা অর্জন হবে, তারল্য হবে, সচ্ছলতা হবে, এই যে পরিচালন দক্ষতা আছে। দেখছেন? তাহলে আর কি কি হইতে পারে? মজুদ আবর্তন অনুপাত, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, সম্পত্তি আবর্তন অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত। আবর্তন থাকা মানেই দক্ষতা বা কার্যকারিতার অনুপাত। চলতি সম্পদ, চলতি দায় যদি কোনো অনুপাতে থাকে, তার মানে সেটি হবে তারল্য অনুপাত। লাভ, আয়, উপার্জন এই কথাগুলো যদি থাকে, তাহলে সেটি হবে মুনাফা অর্জন অনুপাত। মোট সম্পত্তি, মোট দায়, মোট মালিকানা সত্ত্ব থাকলেই সেটি হবে সচ্ছলতার অনুপাত। তাই না ভাইয়া? এটাই তো শিখলাম। পরে যাই, মজুদ আবর্তন অনুপাত কোনটি? তার মানে মজুদ আবর্তন অনুপাতের সূত্র কোনটি? আমরা জানি মজুদ আবর্তন অনুপাতের সূত্র, মজুদ আবর্তনের সম্পর্ক হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ, এটা উত্তর ক। তাই না? এটা ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে যাবেন এগুলো। দেনাদার আবর্তন অনুপাতের মাধ্যমে কি জানা যায়? ইম্পর্টেন্ট। দেনাদারের কাছ থেকে কি পাই আমরা? টাকা আদায় করি, তাই না? দেনাদারের কাছ থেকে কি করি আমরা? টাকা আদায় করি, মানে টাকা পাই। তার মানে এই যে দেখেন উত্তর হবে প্রাপ্য হিসাব হতে অর্থ আদায়ের ক্ষমতা। তার মানে প্রাপ্য হিসাব থেকে আমরা টাকা আদায় করতে পারবো কিনা বা কত সময় লাগে, এই জিনিসটা আমরা দেনাদার আবর্তন অনুপাতের কাছ থেকে জানতে পারবো। তাহলে দেনাদার মানে প্রাপ্য হিসাব হতে অর্থ আদায়ের ক্ষমতা, এটা যাচাই করতে পারবো। দেখেন, বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে বিক্রিত পণ্য নিট বিক্রয় দেওয়া আছে, মোট লাভ দেওয়া আছে, তাই না? প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ দেওয়া আছে। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় কি করে নির্ণয় করব বলেন তো? নিট বিক্রয় দেওয়া আছে, মোট লাভ দেওয়া আছে, তাই না? তা আমরা কি জানি? আমরা জানি বিক্রয় থেকে মোট লাভকে বাদ দিলেই বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাই 42,000 টাকা, মাইনাস মোট লাভ হচ্ছে 8,400 টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত হবে? 34 থেকে 600 বাদ দিলে 33,600। আচ্ছা না, 33,600। বুঝতে পেরেছেন? তাহলে মুনাফা যদি দেওয়া থাকে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হবে এটা। প্রশ্নে মুনাফা আছে না, এই যে, তাহলে সূত্র এটা। আর মুনাফা যদি না দেওয়া থাকে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হবে প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ সমান বিক্রিত পণ্যের ব্যয়। এই সূত্রটা কখন হবে? বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কিন্তু দুইটা। এই সূত্রটা কখন হবে? যখন মুনাফা থাকে না।
যখন মুনাফা থাকে না। আপনারা করেন না বিশদায় বিবরণীতে কি মুনাফা দেওয়া থাকে না, তখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় কি করে নির্ণয় করি? প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সমাপনী মজুদ, তাই করি না? আর যদি মুনাফা দেওয়া থাকে, মোট মুনাফা যদি দেওয়া থাকে, তাহলে বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। ঠিক আছে, এগুলো বেসিক, এগুলো আমাদের মাথাকে খারাপ করে যে কখন আমি মুনাফা দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় বের করব, কখন আমি প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় মাইনাস সমাপনী মজুদ বের করব, তাই না? তো এইভাবে জিনিসগুলো দেখতে হবে। দেখেন কি বলেছে, মজুদ আবর্তন অনুপাত কত। তাহলে মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি? বারবার আসছে, আমরা জানি কি? আমরা জানি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই গড় মজুদ। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে প্রশ্নে কি আমাদের বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে? আছে। আমরা একটু আগে বিক্রিত পণ্যের ব্যয় বের করলাম না? এই যে কত, 33,600, একই প্রশ্ন উদ্দীপক থেকে আসছে। তাহলে 33,600। গড় মজুদ কি করে বের করব? এই যে প্রারম্ভিক মজুদ কত আছে? 4,000 টাকা। সমাপনী মজুদ 6,000 টাকা। তাহলে 6 আর 4 10, 2 দিয়ে ভাগ করলে 5,000। ঠিক আছে, তাহলে 33,600 কে 5,000 দিয়ে ভাগ করলে কত বার যায় বলেন তো? 5 6 30, তার মানে 6.72 বার যাবে। হ্যাঁ, এটা আসবে। ক্যালকুলেটর করে দেখবেন, এটা আসবে। হ্যাঁ, এই যে 6.72 বার এটা আসবে। ঠিক আছে, ক্যালকুলেটর করে দেখবেন, এটাই আসবে। আচ্ছা, পরে যাই। নাজমুল স্যার ক্লাস নেবে, শেষ আমার। হ্যাঁ, এই যে শেষ হয়ে গেল ক্লাস। ওকে, তাহলে ষষ্ঠ চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো আমরা একটু ভালো করে দেখবো। হ্যাঁ, নাজমুল স্যার ক্লাস নেবে, সেটা তো অন্য ব্যাচের ক্লাস নেবে, এই ব্যাচে তো আর নিবে না। এই ব্যাচে নিবে ক্লাস, এই ব্যাচে তো ক্লাস নেওয়ার কথা না। নাজমুল স্যার অন্য ব্যাচে ক্লাস নেবে। তাহলে আমি চ্যাপ্টার 6 এর এই পিডিএফ, লেখা পিডিএফটা আমি দিয়ে দিব। চ্যাপ্টার 4 আজকে পড়াচ্ছি না, আগামীকাল আবার ক্লাস হবে। আগামীকাল শুক্রবার না, আগামীকাল আপনাদের আবার ক্লাস হবে। ঠিক আছে ভাইয়া? তো আজকে রাতের মধ্যে চ্যাপ্টার 6 A to Z রিভিশন দিবেন। আমি এরপরে চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 আর্থিক বিবরণী, এই দুইটা শেষ করব। তাহলে 6 পর্যন্ত হয়ে গেল। মানে সামনের সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমরা সেকেন্ড পার্টের A to Z শেষ করে দিব। ঠিক আছে, এমসিকিউ। ওকে, নাজমুল স্যার ক্লাস করাবে? নাজমুল স্যার তো এমসিকিউ ক্লাস করাবে না, এই ব্যাচে তো করাবে না, তাই না? এই ব্যাচে তো ক্লাস থাকার কথা না। আর এই ব্যাচে যদি ক্লাস না থাকে তাহলে তো এটা প্রশ্ন করারও না, তাই না? অন্য ব্যাচে হয়তো নিবে স্যার ক্লাস। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে শেষ করলাম, আগামীকাল শুক্রবার আবার ক্লাস হবে এমসিকিউ। আল্লাহ হাফেজ। এমসিকিউ তো আজকে